আমার নাম মোহাম্মদ রায়হান হোসেন। আমার বাড়ি রংপুর। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 6 জন বোন আর একজন ভাই। আমরা টোটাল 8 ভাই বোন। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে কোন এক প্রত্যন্ত গ্রামের এক একান্নবর্তী নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমার বাবা মানুষের জমিতে ফসল করতো, আবাদ করতো, চাষ করতো এবং খুব কষ্ট করে ছোটোবেলায় আমাদেরকে বড় করে। আমার খুব মনে আছে, যদি আমাদের এলাকার লোকজন আমাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা না করতো, তাহলে হয়তো অনেক আগে আমরা মৃত্যুর কোলে ঢুলে পড়তাম। আমাদের গোটা পরিবারটা টিকে আছে আমাদের গ্রামের মানুষের সাহায্য সহযোগিতায়। কারণ আমার বাবা আবাদ করে চাষ করে যে পরিমাণের ধান পাইতো, ওই ধান 15-20 দিনের মধ্যে আমাদের পরিবারে শেষ হয়ে যেত। কারণ আমাদের পরিবারের সদস্য সংখ্যা ছিল প্রায় 12 জনের মতো। তো 12 জনের এত বড় একটা পরিবার কোনোভাবেই চলতে পারতেছিল না সামান্য কৃষিকাজের উপরে নির্ভর করে। তাও উপার্জন করতো শুধুমাত্র আমার বাবা। আমার ভাই বোনগুলো তখন মোটামুটি আমার আব্বার সাথে কাজে সাহায্য সহযোগিতা করতো। আমার 6টা বোন ছিল যথেষ্ট পরিমাণের পারিশ্রমিক, মানে অনেক বেশি পরিশ্রম করতে পারতো। দেখা যায় একজন পুরুষের মতো করে আমার একটা বোন মাঠে কাজ করতো। আমার বোনগুলো যখন মোটামুটি বড় হয়ে যায়, তখন দেখা যায় আমাদের পরিবারের অভাব অনটন অনেক অংশেই কমে যায়। আমার বোনেরা, আমার ভাই আর আমার বাবা মিলে মাঠে ঘাটে প্রচুর পরিমাণের পরিশ্রম করতো এবং দেখা যায় তখন আমাদের গোলা ভর্তি ধান ছিল। ওই ধান বিক্রি করার পরে আমরা খুব ভালোভাবে আমাদের জীবনযাপন করতেছিলাম। আমার বাবা মায়ের একটা ছোট্ট স্বপ্ন মনের ভিতর জাগলো যে যেহেতু আমরা টোটাল 8 ভাই বোন ছিলাম, তো আমার বাবা চিন্তা করলো, আমার বড় ছেলে বা বড় মেয়ে কাউকেই তো পড়াশোনা করাইতে পারি নাই, সবাই তো চাষা পোষার মতোই জীবন কাটাবে, তা আমার ছোট ছেলে রায়হানকে আমি পড়াশোনা করাবো। এই চিন্তা ভাবনাটা আমার বাবার মাথায় এবং আমার মায়ের মাথার মধ্যে আসলো। এরপরে তারা আমাদের এলাকারই এক প্রাইমারি স্কুলের মাস্টার ছিল, ওই মাস্টারের সাথে কথাবার্তা বললো এবং মাস্টার আমার আব্বা আম্মার কথা শুনে অত্যাধিক খুশি হলো। তিনি বলল যে এটা আপনারা খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন, আপনার সব ছেলে মেয়ে মাঠে কাজ করবে, চাষা হবে, এটা তো ভালো দেখায় না। তো একটা ছেলেকে আপনি পড়াশোনা করানোর সিদ্ধান্ত নিয়েছেন, এটা খুবই ভালো একটা চিন্তা ভাবনা। কারণ আমাদের এই গ্রামটা, আমাদের ওই এলাকাটা অনেক অভাবী একটা এলাকা ছিল ভাই। মানে বেশিরভাগ মানুষই নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের ছিল, উচ্চবিত্ত পরিবার নেই বললেই চলে, এমন একটা অবস্থা। কারণ আমি দেখতাম যে সিজন যখন আসতো, তখন আমাদের এলাকার বেশিরভাগ পুরুষগুলো কাজের উদ্দেশ্যে আমাদের রংপুর ছেড়ে চলে যেত বিভিন্ন ডিস্ট্রিক্টে। তারা ওখানে কাজ করতো এবং কাজ করে তারা বাড়িতে ফিরে আসতো। যেরকম করে মানুষ বিদেশ যায়, এমন করে আমাদের এলাকার মানুষরা বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজের উদ্দেশ্যে চলে যেত। প্রচুর পরিমাণের অভাব অনটন ছিল আমাদের ওই গ্রাম জুড়ে। যাই হোক, এরকম করে আমাকে তখন স্কুলে ভর্তি করানো হয়। আমাদের এলাকার ওই প্রাইমারি স্কুলের মাস্টার আমাকে পড়াশোনাতে অনেক সাহায্য সহযোগিতা করে। একটা পর্যায়ে আমি ওনার সাথেই থাকি এবং তিনি আমাকে নিজের সন্তানের মতো আদর যত্ন করে বড় করে তোলে। ওনার মেয়ে ছিল, মানে 2 মেয়ে থাকতো, বাট 2 মেয়েকে উনি ঢাকায় বিয়ে দিয়ে দেয়। তো ঢাকায় বিয়ে দিয়ে দেওয়ার কারণে উনি আর ওনার ওয়াইফ, তারা দুজনেই গ্রামের মধ্যে থাকতো। উনিও প্রায় রিটায়ারমেন্টের মানে শেষের দিকে আছে, ওনার রিটায়ার্ড হয়ে যাবে, এরকম একটা অবস্থা। একটা পর্যায়ে উনি যে স্কুলে মাস্টারি করতো, সেই স্কুল থেকে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করি। 5-এর পরে উনি আমাকে আমাদের রংপুরেরই একটা হাই স্কুলে ভর্তি করিয়ে দেয়। হাই স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার পরে আমি হাই স্কুলে পড়াশোনা করতে থাকি এবং আমার পড়াশোনার বেশিরভাগ খরচ আমাদের ওই প্রাইমারি স্কুলের মাস্টার তিনিই দিত। মানে তিনি বেশিরভাগ সময় টাকা পয়সাগুলো আমার আব্বাকে বা আমাকে দিত আমার পড়াশোনার ক্ষেত্রে। তো হাই স্কুলে পড়াশোনা করতেছি, এমন করতে করতে আমি কিন্তু পড়াশোনায় যথেষ্ট মেধাবী ছিলাম, মানে অনেক ভালো ছিল, আমার ব্রেন বুদ্ধি অনেক বেশি ভালো ছিল। এক পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই এবং এসএসসি রেজাল্ট আমার খুবই ভালো হয়। আমি ফার্স্ট ডিভিশনে, দ্যাট মিনস A+ পাই। আমাদের স্কুল থেকে বিগত প্রায় 5 বছরে কেউ A+ পায়নি, আমি সর্বপ্রথম A+ পাই এবং A+ পাওয়াতে আমাদের এলাকার সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এলাকার সব মানুষরা আমাকে অনেক আদর স্নেহ এবং ভালোবাসতে শুরু করে। সবাই আমাকে নিয়ে ভিন্ন রকম স্বপ্ন দেখে। ওই মুহূর্তে আমাদের এলাকার যিনি মাস্টার ছিলেন, যিনি আমাকে এত কষ্ট করে এত দূর পর্যন্ত পড়াশোনা করিয়েছে, মানে আমাদের ওই মাস্টার আবিদ স্যার তখন ওনার মেয়ের কাছে, মানে বড় মেয়ের কাছে, ওনার রিটায়ার্ড হয়ে যায় প্রাইমারি স্কুলে। রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে উনি ওনার বড় মেয়ের সাথে চলে যায় রংপুরে। তো ঢাকাতে চলে যায়। উনি ওনার বড় মেয়ের সাথে ঢাকাতে থাকে, ওনার হাজব্যান্ড ওয়াইফ ওখানে চলে যায়। তো ওনাদের বাড়িঘর আমি তখন দেখাশোনা করতাম এবং হাই স্কুলে পড়াশোনা করতাম। তো এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে উনি তখন গ্রামে আসে, মানে আবিদ স্যার তখন গ্রামে আসে এবং গ্রামে এসে আমার আব্বা আম্মার সাথে কথাবার্তা বলে।
যে তোমার ছেলেকে নিয়ে ভবিষ্যতে কী চিন্তা করতেছো বা কী করবা। তো এরকমভাবে আমার আব্বা আম্মার সাথে কথাবার্তা বলার পরে আমার আব্বা আম্মা একটা পর্যায়ে বললো যে স্যার আপনার কারণেই তো আমার ছেলে আজ এসএসসি পাস করতে পেরেছে বা এতটুকু পড়াশোনা করছে, এখন আপনি যেটা ভালো মনে করেন আমরা সেটাই করব, আপনার কথার বাইরে আমরা যাব না। এরপরে আবিদ স্যার আমার আব্বা আম্মাকে বললো একটা কাজ করো, ছেলেটাকে আমার সাথে ঢাকায় পাঠিয়ে দাও। ঢাকায় আমি আমার মেয়ের বাসায় থাকি, তো আমার মেয়ের বাসায়ও থাকার মতো জায়গা হবে, আমার মেয়ের বাসায় থেকে ঢাকাতে পড়াশোনা করুক, এবং ঢাকাতে পড়াশোনা করলে ছেলেটা অনেক ভালো করতে পারবে। এই কথা তখন আমার আব্বা আম্মাকে বললো, এবং আব্বা আম্মাকে বলার পর আমার আব্বা আম্মা যথারীতি রাজি হয়ে গেল, বললো যে তাহলে তো ভালোই হয়, কিন্তু আমরা তো মাসে মাসে অত টাকা দিতে পারবো না। তো উনি বললো যে আপনাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী দিয়েন, আর বাকিটা আমি দিয়ে দিব। এই বলে এই প্রথম আমি রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। এর আগে আমি কখনোই ঢাকায় যাইনি। এই প্রথম আমি ঢাকা যাব, রং বেরঙের শহর ঢাকা সিটিতে তখন আমি যাই, এবং ঢাকাতে যাওয়ার পরে ওই আবিদ স্যারের মেয়ের বাসায় আমি তখন থাকতে শুরু করি। ওখানে যাওয়ার পরে ওখানকার একটা কলেজে উনি আমাকে ভর্তি করায়, এবং আমি ওই কলেজে পড়াশোনা করি, এবং কলেজে আমি খুব ভালোভাবে আমার জীবনযাপন করতেছিলাম। আর একটা মজার বিষয় হচ্ছে আমাদের ওই কলেজের ভিতরে বেশিরভাগ মানে আমার বেসের যারা পড়তো তারা অনেকের বাড়ি ছিল রংপুরের দিকে, কারণ ওখানে আমি জানি না যে কেন আমাদের ওই কলেজটাতে রংপুরের স্টুডেন্ট বেশি ছিল। তো সবাই মিলে আমার সাথে খুব ভালোভাবে মজা মাস্তি করতো, আমরা অনেক দুষ্টামি করতাম, সবাই মিলে মোটামুটি অনেক ভালো একটা অবস্থার মধ্যে যাই। এরকম করতে করতে আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিই, এবং ফার্স্ট ইয়ার ফাইনাল দেওয়ার পরে সেকেন্ড ইয়ারে উঠি। তো সেকেন্ড ইয়ারে ওঠার পরে ভাই এইরকম একটা সময়, এখনকার সময়ের মতো দেখা যায় একটা ঠান্ডার সময় আসে আপনার অক্টোবর নভেম্বরের দিকে। তা নভেম্বরের দিকে আমার বন্ধুরা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে তারা সবাই মিলে ঘুরতে যাবে, মানে কোথাও না কোথাও ঘুরতে যাবে। তা আমরা বন্ধুরা ছিলাম টোটাল হচ্ছে 6 জন, এবং আমরা 6 জনই হচ্ছে রংপুরের মানুষ, একই বেসে পড়াশোনা করতাম। তো সবার সাথে সবার খুব ঘনিষ্ঠতা সম্পর্ক ছিল। আমি তখন আবিদ স্যারের বাসায় থাকা থেকে মানে আবিদ স্যারের মেয়ের বাসায় থাকতাম, আর তার পাশাপাশি হচ্ছে আমি টিউশনি করতাম। স্যারই আমাকে কয়েকটা টিউশনি ঠিক করে দেয়, এবং ওই টিউশনি করে আমি আমার পড়াশোনার খরচ চালাতাম। পরিবার থেকে খুব বেশি টাকা পয়সা আসলে আনতাম না, পরিবারের টাকা পয়সা আমার প্রয়োজন ছিল না। আমার টিউশনি করে আমি যে টাকা পাইতাম ওইটা দিয়ে আমি আমার পড়াশোনা কন্টিনিউ করতে পারতাম। যাই হোক, এবারে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার পরে তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল যে কোথাও না কোথাও ঘুরতে যাবে। তো আমার ভাই আবার পাহাড় অনেক পছন্দ, মানে আমার পাহাড় দেখলে মনে হয় যেন আমি পাগল হয়ে যাই, এবং ঘন্টার পর ঘন্টা না খেয়েও আমি পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে পারি, মানে পাহাড় খুব ভালো লাগে। তো আমি তখন বন্ধুদেরকে বললাম যে আমি পাহাড়ে ঘুরতে যাব, মানে আমার খুব ইচ্ছে যে পাহাড়ে যাব। তো এরই মাঝে দুইজনে বললো কক্সবাজার যাবে সমুদ্র সৈকতে। তো আমার আসলে কক্সবাজার পছন্দ ছিল না, আমি বললাম আমরা যদি যাই তাহলে পাহাড়ের কোথাও যাবো। তাই এরই মাঝে সবাই একই সিদ্ধান্ত উপনীত হতো যে ঠিক আছে তাহলে পাহাড় দেখার জন্যই যাব, কিন্তু পাহাড়ে যে আমরা যাব আমরা ট্রেকিং করব, মানে পাহাড়ে কোথাও থাকবো, এবং ওভাবেই আমরা প্রায় 5 থেকে 6 দিনের একটা প্ল্যানিং আমরা তৈরি করলাম। তো প্ল্যানিং তৈরি করে আমরা তখন বান্দরবনের দিকে যাব, বান্দরবন আমাদের প্ল্যানিং। তো আমরা কি করলাম, আপনার বুধবারে রাতের বেলায় রওনা দিলাম লোকাল বাসে করে বান্দরবনের উদ্দেশ্যে। বান্দরবনে গেলাম, বান্দরবনে যাওয়ার পরে আমরা সকালবেলা বান্দরবনে পৌঁছাই। এরপরে আমরা বান্দরবনে সারাটা দিন ঘোরাফেরা করি, এবং দুপুরের দিকে আমরা বান্দরবন থেকে থানসি বলে একটা জায়গা আছে, যারা বান্দরবনে ঘুরতে যান তারা খুব ভালোই চিনবেন। থানসির ওই জায়গাটার ভিতরে আমরা তখন রওনা দিই, ঝানসিতে যাব। তো আমাদের বাজেট তো খুবই কম ছিল, যেহেতু সবাই মোটামুটি নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান ছিলাম। তো আমাদের বাজেট অনুসারে আমরা তখন মোটামুটি আরেকটা গ্রুপের সাথে অ্যাড হয়ে আমরা তখন থানসির উদ্দেশ্যে রওনা দিই। তো থানসি যাওয়ার পরে মনে হয় যেন পাগল হয়ে যাচ্ছিলাম। থানসির ওই রাস্তা, বিশেষ করে বান্দরবন থেকে থানসি যাওয়া পর্যন্ত যে এত সুন্দর দৃশ্য আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। যারা এই পর্যন্ত বান্দরবন, থানসি বা রেমাক্রি ওই জায়গাগুলোতে ঘুরতে যান নাই তারা খুবই মিস করবেন। না, আমার কাছে মনে হয় যে আমার দৃষ্টিতে মানে আমার চোখে দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে একটা হচ্ছে বান্দরবন। আসলে সুন্দর জায়গার মধ্যে একটা বললে ভুল হবে, বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাটাই মনে হয় বান্দরবন। এবং আমরা থানসিতে এত সুন্দর সময় কাটিয়েছি যেটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। থানসির ওই পাহাড়, রাস্তা, এরপরে মানে খুবই সুন্দর পরিবেশ। যাই হোক, থানসি আমরা গিয়ে পৌঁছানোর পরে রাতের বেলা আমরা থানসির একটা হোটেলে প্রায় 800 টাকা করে ভাড়া ছিল। আমরা বন্ধুরা সবাই মিলে 800 টাকা ভাড়া দিয়ে ওই একটা রুমের মধ্যে আমরা সবাই মিলে রাতটা কাটিয়ে দিই। পরের দিন সকালবেলা চিন্তা করলাম যে আমরা ট্রেকিং করব, মানে নিজেরা তাঁবু করে থাকবো। তো এই জন্য আমরা আমাদের যত ব্যাগপত্র বা তাঁবু করে থাকার জন্য যেসব জিনিসপত্রের প্রয়োজন হয় এই সব কিছু নিয়েই কিন্তু আমরা রওনা দিয়েছি যে আমরা রাতের বেলা কোথাও তাঁবু করে থাকবো। বান্দরবন থেকে মানে থানসি থেকে আমরা তখন রেমাক্রির উদ্দেশ্যে রওনা দিলাম, নাফাকুব বা রেমাক্রি ওই দিকে যাব। তো আমরা আপনার এই রেমাক্রিতে ওইদিকে গেলাম। ওইদিকে যাওয়ার পরে হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমরা রাতের বেলা ওখানে থাকবো, কিন্তু রাতে ওখানে থাকার মতো হোটেল আছে,
আপনার মানে আবাসিক হোটেল আছে যে আপনার রাতে থাকতে পারবেন, খেতে পারবেন। আমরা তখন চিন্তা করলাম যে না, আমরা একটু মানে উপজাতি বা পাহাড়িদের বাড়ির ভিতরের ওই দিকটাতে, আদিবাসীদের ওই বাড়ির ওই দিকটাতে আমরা থাকবো, ওরকম একটা চিন্তা ভাবনা আমরা নিলাম। তো নেওয়ার পরে আমরা ওই রেমাক্রি যাওয়ার পরে সবাই আমরা মানে ওই যে গাইডের সাথে গিয়েছিলাম ওইখান থেকে আমরা গাইড ছেড়ে দিলাম। গাইড ছেড়ে দিয়ে আমরা তখন পাহাড়িদের বাড়ির ওই দিকে হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে আপনারা অনেক দূর পর্যন্ত যায়। অনেকটা দূর যাওয়ার পরে ওই জায়গাটা আমাদের কাছে ভালো লাগে, মানে দেখার মতো খুব সুন্দর একটা পরিবেশ, চারদিকটা খুবই নিরিবিল। আমরা তখন প্ল্যানিং করলাম যে ওখানেই আমরা তাঁবু করব। প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যার কাছাকাছি আমরা তখন ওখানে তাঁবু করার জন্য সবাই প্রস্তুতি নিলাম। বন্ধুরা যারা আছে আমরা টোটাল 6 জন ছিলাম। তো সবাই মিলে তখন তাঁবু করলাম এবং ওইখানে তাঁবু করে আমরা রাতটা ওখানে মানে রাত ওখানে কাটাই দিব, ওরকম একটা পরিকল্পনা করলাম। তো রাতের বেলায় যাতে বন্য প্রাণীরা আক্রমণ না করে এই জন্য যেই সব জিনিসপত্র বা আগুন থেকে শুরু করে যা যা প্রয়োজন হয় তা করে আমরা রাতের বেলায় ঘুমিয়ে গেলাম। মানে সবাই যে যার মতো করে তাঁবুর মধ্যে ঘুমিয়ে গেলাম। রাত্র কয়টা বাজে ঠিক জানি না, ওই সময় হঠাৎ করে আমরা একটা আপনার ভিন্ন রকম একটা শব্দ শুনতে পাচ্ছিলাম। শব্দটা ঠিক এরকম যে মনে হয় মানে কিছু মানুষকে মানে বেঁধে রাখলে, ধরেন কিছু মানুষকে বেঁধে নির্যাতন করলে তারা যেরকম একটা শব্দ করে যে প্রচুর ব্যথা পাচ্ছে বা গুংরানো কোনো একটা শব্দ, এরকম একটা গুংরানোর শব্দ আমরা তখন শুনতে পাচ্ছিলাম। এবং ওই দুর্গম পাহাড়ি এলাকায় এই সময় রাতের ওই গভীর রাতে এরকম দুর্গম পাহাড়ের মধ্যে এইরকমভাবে শব্দ পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। মনে হয় যেন কিছু মানুষকে বেঁধে পিটালে তারা যেরকমভাবে শব্দ করে এরকমভাবে শব্দ করতেছিল। আর্তনাদ বা ব্যথার কোনো একটা শব্দ আমরা পাচ্ছিলাম। এবং সর্বপ্রথম এই সাউন্ড আমার কানে আসে, শব্দটা আমার কানে আসে। আমার কানে আসার পরে আমার পাশে যে বন্ধু ছিল আমি ওরা নাড়া দিলাম। ও তখন ভয়ে একেবারে জমে যাচ্ছিল, মানে ভয়ের মধ্যে ওর মনে হয় যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা, মানে প্রচণ্ড রকমের ভয় পাচ্ছে। আমি তখন বললাম, বন্ধু শুনতে পাচ্ছিস কিছু? বলে হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি বললাম তাহলে কি করবে এখন? বলতেছে আমার তো খুব ভয় লাগতেছে, কোনোভাবেই তো কি করব বুঝতে পারতেছিলাম না। আমি বললাম একটা কাজ করি, আমরা মানে বের হই, সবাই মিলে বের হয়ে দেখি কী অবস্থা। বলে না, বের হওয়া যাবে না, বের হলে হয়তো আরও খারাপ কোনো পরিস্থিতির মধ্যে পড়ে যাব, যা করা রুমের মধ্যে মানে ওই তাঁবুর মধ্যে বসে করতে হবে। আমি তখন বললাম যে তাঁবুর মধ্যে বসে আমরা কি করতে পারবো? তাঁবুর মধ্যে বসে তো আসলে তেমন কিছু করা যাবে না। তো সবার কাছে তখন মোবাইল ফোন ছিল এবং হঠাৎ করে মোবাইল ফোন হাতে নিয়ে দেখতেছে ফোনে কোনো সিগন্যাল নাই, মানে কোনো নেটওয়ার্ক নাই, টোটালি মানে আউট অফ নেটওয়ার্ক। দেখার পরে বুকের ভিতরে আরও ভয় ঢুকে গেল যে আমরা এখন করবোটা কি, মানে কাউকে যে ফোন দিব বা কিছু একটা করব বা ওরকম কোনো সুযোগ সুবিধাও তখন পাচ্ছিলাম না। একটা পর্যায়ে হঠাৎ করে ভাই তুফান আসলো এবং এত পরিমাণের তুফান মনে হচ্ছে আমাদের যে তাঁবুটা আমরা টাঙিয়েছি আমাদের ওই তাঁবুটাকে উড়িয়ে নিয়ে যাবে। এবং তাঁবুটাকে উড়িয়ে নিয়ে যাবে ভয়ে সবাই মিলে তখন তাঁবু থেকে বের হয়ে দিলাম দৌড়। একে তো তুফান, তার উপরে আকাশে প্রচুর মেঘ এবং মানে এমন একটা অবস্থা যে আমার জীবনে মনে হয় আমি কখনো এতটা ভয় পাইনি। ওই দিন রাতে আমি যে ভয়টা পেয়েছিলাম আমার মনে হয় সারা জীবন ওই ভয়ের কথা মনে থাকবে। আমরা সবাই যখন তাঁবু থেকে বের হইলাম আমরা আকাশের দিকে তাকায় দেখতেছি যে ভাই এত ভয়ঙ্কর কিছু, মানে মনে হচ্ছে যেন মেঘ, আকাশের যে মেঘগুলো ওগুলো মনে হয় যেন আমাদের উপরে এসে পড়বে, এমন একটা অবস্থা। একদম খুব কাছাকাছি আমরা ভয়ঙ্কর কিছু একটা জিনিস দেখতে পাচ্ছিলাম। তখন সবাই মিলে তাঁবু রেখে দিলাম দৌড় পাহাড়িদের বাড়ির ওইদিকে। দৌড়াতে শুরু করলাম এবং দৌড়াতে আমরা পাহাড়িদের একটা মহল্লায় ঢুকে পড়লাম, মানে ওদের যেই বাসস্থান বা থাকার যে জায়গা ওই জায়গাগুলোর ভিতরে ঢুকে আমরা চিৎকার করতে শুরু করছি। তাদের বাড়ির ওদিকে ঢুকে চিৎকার করতেছি, খুব জোরে জোরে চিৎকার চেঁচামেচি করতেছি, কেউ আছেন আমাদেরকে বাঁচান, আমরা আসলে মরে যাচ্ছি, আমাদেরকে বাঁচান, এরকম করে খুব জোরে জোরে ওদের বাড়ির মানে মহল্লার পাড়ার ওইদিকে গিয়ে আমরা চিৎকার করতেছি। এরপরে ওরা আমাদের ওই চিৎকারের শব্দ শুনে আস্তে আস্তে করে তারা তখন মানে ওদের ওই ঘর থেকে বেরিয়ে আসে। আর ওদের ওই ঘরগুলো মানে অনেক উঁচা জায়গায় ছিল, মানে বাঁশ দিয়ে করা, নিচে আপনার বাঁশ দেওয়া এবং উপরে তারা থাকতো। মানে আমাদের ওই এলাকার যে ঘরগুলো দোতলা বাড়িগুলো হয় ঠিক দোতলার মতো করে একটা অবস্থা। পরে তারা সবাই ঘর থেকে বেরোলো, বাসা থেকে বেরোয় তারা তাদের ভাষায় কথা বলতেছে। এখন আমাদের ভাষা তো তারা বুঝে না, আমিও তাদের ভাষা বুঝি না, তারাও আমাদের ভাষা বুঝতেছে না। এমন তো অবস্থায় একটা মেয়ে, মানে আমার কাছে মনে হয় যে মেয়েটাকে আসলে দেখলে মনেই হবে যে যেটা কোনো বাঙালি মেয়ে, মানে কোনো উপজাতি মেয়ে বা চাকমা মেয়ে মনে হবে না, মনে হবে যেন বাঙালি মেয়ে, এরকম মানে খুবই ফর্সা সুন্দর একটা মেয়ে। ওই মেয়েটা তখন আমাদের লোকালি বাংলা ভাষায় বলতেছে কি হয়েছে আপনাদের, এরকম ভাষায় বলার পর আমরা তখন বললাম যে আমরা তো ওই পাহাড়ে তাঁবু করেছিলাম রাতের বেলায়, এখন হঠাৎ করে আমরা এরকম একটা বিপদে পড়ছি। তো এই বলার পরে মেয়েটা তখন ওই অন্য লোকগুলোর সাথে কথাবার্তা বললো যে সবাই নেমে আসেন, আমরা ওনাদের সাথে কথা বলি। তারপর তারা সবাই নেমে আসলো, আসার পরে জিজ্ঞেস করলো মূল ঘটনা কি। মেয়েটার নাম ছিল অদ্রিতা চাকমা। তো
তো ওই মানে অদ্রিতা চাকমা তখন আমাকে জিজ্ঞেস করতেছে যে মানে আপনি আমাদেরকে ঘটনাটা খুলে বলেন। তখন পুরো ঘটনাটা আমি অদ্রিতাকে বললাম যে এমন এমন ঘটনা, আমরা সেই জায়গার ভিতরে এরকম করে তাবু করেছিলাম, দেন আমাদেরকে রাতের বেলায় এইভাবে আমাদেরকে ভয় দেখাইছে বা আমরা এরকম কিছু দেখছি। উনি বলে ওই পাহাড়টা খুব ভয়ানক একটা পাহাড়, ওই পাহাড়ে আমরা দিনের বেলায় আমরা যাই না, কারণ হচ্ছে ওই জায়গাটার ভিতরে আগে মানে ওদের ওই ধর্মীয় অনুযায়ী আর কি, মানে তাদের ওই ধর্মগুরুকে নাকি ওখানে মেরে ফেলা হয়, মানে জিনেরা না কারা মারে তা বলতে পারে না, বলে ওখানে আমাদের ধর্মীয় গুরুকে মেরে ফেলা হয় এবং এরপর থেকে ওই পাহাড়টা নিষিদ্ধ একটা পাহাড়। আমরা মাঝে মাঝে আমাদের বাসা থেকে পাহাড়ের দিকে তাকালে আগুন দেখতে পাই এবং ভয়ানক অনেক কিছু আমরা ওই পাহাড়ে দেখতে পাই। আমরা তো দিনের বেলা ওই পাহাড়ের মধ্যে যাই না, আপনারা কেন রাতের বেলা ওখানে তাবু করেছিলেন? তো আমরা বললাম আমরা তো আসলে জানতাম না, বা আমরা তো এখানকার মানুষও না, তো যেহেতু এরকম একটা ঘটনা ঘটেই গেছে আমরা আপনাদের কাছে সাহায্য চাই, আমাদেরকে সাহায্য করেন। তো তারা আমাদেরকে আজকে রাতে থাকার মতো একটা ঘর দিয়ে দেয়, মানে রাতটা থাকার মতো দোতলা, মানে আপনার বাঁশ দিয়ে বানানো দোতলা একটা বাড়ি, মানে নিচে শুধুমাত্র বাঁশ, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে দোতলায়, এবং দোতলায় থাকার মতো একটা ভালো ব্যবস্থা আছে, ওইখানে আমাদেরকে তখন পাঠিয়ে দেয়। এরপরে আমরা বন্ধুরা সবাই মিলে ওই ওই ঘরের মধ্যে ঢুকলাম। ঢুকার পরে ভাই সারাটা রাত একটা সেকেন্ডের জন্য দুটো চোখের পাতাকে এক করতে পারি নাই। বারবার মনে হচ্ছে আমরা এটা কি দেখলাম, মানে এরকম ভয়ানক পরিস্থিতি হলো কেন, দেখলামটা কি। এমন করতে করতে একটা সময় সকালে মুরগির ওই কুকুরু কুকুরু শব্দে আমাদের তখন ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙার পরে বন্ধুরা সবাই এক এক করে সবাই তখন বের হই, মানে ওই তাঁবুতে, মানে ওনাদের ওই ঘর থেকে নেমে আসি। নেমে আসার পরে অদ্রিতা তখন আমাদেরকে বললো যে আপনারা কি নাস্তা করবেন, নাস্তা করার কথা বললো। তো আমরা বললাম যে আসলে মানে নাস্তা যে করবো, আমরা তো আসলে আপনাদের খাবার মানে খাইয়ে অভ্যস্ত না। বলে না সমস্যা নাই, আপনারা তো আমাদের এলাকার মেহমান, তো মেহমান হিসেবে আপনাদের জন্য আমরা বাঙালি খাবার রেডি করছি। পরে আমাদেরকে রুটি এবং সবজি দেওয়া হলো, এই অদ্রিতাই দিল, রুটি এবং সবজি দিল। দেওয়ার পর আমরা বন্ধুরা সবাই মিলে নাস্তা করতেছি। তো নাস্তা করতে করতে চিন্তা করতেছি কি করা যায়। তো মানে মেয়েটার সাথে অনেক ভালো লাগলো। পরে নাস্তা শেষ করার পর অদ্রিতাকে বললাম আমরা তো পাহাড়ের ওখান থেকে পালিয়ে আসছি, তা পাহাড়ের ওইখানে তো আমাদের তাঁবুগুলা রয়ে গেছে, আমরা আমাদের তাঁবুগুলাকে নিয়ে যাব, বা আমাদের অনেক জিনিসপত্র, বালিশ বা থাকার মতো যেসব জিনিসপত্র ছিল সব তো আমরা ওখানে রেখে আসছি। তো মেয়েটা আমাকে বলতেছে আপনারা যাওয়ার সময় ওখান থেকে এগুলো নিয়ে যান। তা আমি বললাম যে আমরা যাবো, আমাদের ভয় লাগতেছে, আপনি যদি আমাদের সাথে একটু যাইতেন। তুমি এই বলো আচ্ছা ঠিক আছে। পরে অদ্রিতা সহ চাকমা আরও দুইটা ছেলে, ছোট ছোট, এই দুইটা ছেলে আর অদ্রিতা মিলে আমরা তখন বন্ধুরা সবাই মিলে ওই তাঁবুর ওখানে যাচ্ছিলাম। অবাক করা বিষয় হচ্ছে তাঁবুর ওখানে যাওয়ার পর আমরা দেখলাম যে তাঁবুটা আমরা যেমন করে রেখেছিলাম, মানে সন্ধ্যারাতে যেভাবে আমরা তাঁবুটাকে রেডি করেছিলাম, তাঁবু সেম একইভাবে পড়ে আছে। রাতের বেলা এই যে তুফান, এই যে বৃষ্টি, মানে সব কিছুকে ভেঙে নেওয়ার মতো একটা পরিস্থিতি, এগুলোর আসলে কোনো আলামতে আমরা ওখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছিলাম না। দেখলাম যে পরিবেশ এতই ঠান্ডা যে সব কিছু সবই ঠিক আছে, ছোট্ট বাতাস আসলেও যে মানে যেরকম একটা লন্ডভন্ড হয়ে যাওয়ার মতো কথা, এরকমও কোনো কিছু হয় না, মানে সব কিছু খুবই ঠান্ডা শীতল, সবই ঠিক আছে। তাহলে রাতের বেলায় যে ঘটনা ঘটলো, মানে এটা আসলে কি ঘটলো, এর কোনো সঠিক উত্তর বা সঠিক জবাব আমরা কেউ খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, একটা পর্যায়ে আমরা আমাদের তাঁবুগুলোকে নিলাম, নেওয়ার পর আমরা ওখান থেকে চলে যাব। তো যাওয়ার সময় আমি ওই অদ্রিতার হাতে একটা মোবাইল ফোন দেখলাম, ওর হাতে মোবাইল ফোন। তারপরে মেয়েটারে বললাম অদ্রিতা আপনি তো আমাদেরকে অনেক সাহায্য করেছেন, আপনি না থাকলে হয়তো আপনাদের এলাকার মানুষের বা আপনাদের পাড়ার মানুষের কোনো ভাষা আমরা বুঝতে পারতাম না, রাতের বেলায় হয়তো আমাদেরকে মরে যাওয়া লাগতো, আপনি আমাদের অনেক সাহায্য করছেন, কিছু না মনে করলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কি দেওয়া যাবে? এরপর যদি আমরা কখনোই এভাবে ওইদিকে আসি তাহলে আমরা আপনার সাথে যোগাযোগ করব। পরে বলে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আপনি নাম্বার নিতে পারেন। পরে এই অদ্রিতার নাম্বারটা আমাকে দিল, আমি তখন ওর নাম্বারটা আমার ফোনে সেভ করলাম। সেভ করার পর আমরা এখান থেকে আবারও পুনরায় রেমাক্রিতে চলে আসি, এবং রেমাক্রি আসার পর আমরা আমাদের যে ট্রাভেলিং যে ট্যুরিস্ট যে একটা প্ল্যানিং ছিল ওই ট্যুরটা আমরা ওখানেই ক্যান্সেল করে ফেলি, এবং রেমাক্রি থেকে আমরা পুনরায় আবারও থানসি ফিরে আসি, এবং থানসি থেকে আমরা বান্দরবনে চলে আসি। আমাদের ওই এত বড় একটা ট্রিপের ওখানে আমরা সমাপ্তি ঘটাই, এবং এরপরে আমরা যথারীতি চলে আসি হচ্ছে ঢাকাতে। ঢাকাতে আসার পরে এই ঘটনাটা আমি আমার আবিদ স্যারের সাথে শেয়ার করি, এবং তিনি আমাকে বলে কাজটা তোমরা ভালো করো নাই, এবং এত রাতের বেলায় বা না জেনে না শুনে একটা পাহাড়ের মধ্যে রাতে হঠাৎ করে তাঁবু করে থাকা, এটা আসলে মানে ভালো হয়নি আর কি। এবং সব পাহাড়গুলো একরকম না, দেখা যায় ওই সব পাহাড়ের ভিতর অনেক ধরনের ঘটনা ঘটে, তোমরা হয়তো বন্য প্রাণীরও শিকার হতে পারতো, অনেক ধরনের হায়না বা বন্য প্রাণীরাও কিন্তু থাকে। তো আমরা বললাম আসলে বুঝতে পারিনি, আমরা ওই নির্গুম পাহাড় পেয়েছি, নির্জন পাহাড় পেয়েছি, এবং সেখানে আমরা থাকার জন্য মনে হলো যেন জায়গাটা উপযোগী, এই জন্য আমরা ওখানে তাঁবু করে থেকে আর চেষ্টা করেছিলাম। যাই হোক, আবিদ স্যার আমাকে বোঝালো কাজটা ভালো করেনি। এরকম করে আমি তখন আবিদ স্যারের বাড়িতে বাসায় পড়ে আছি। তো এমন করে প্রায় 5 থেকে 7 দিন পরে আমি এই অদ্রিতাকে একদিন কল দিলাম। অদ্রিতা মেয়েটাকে একদিন কল দিলাম, এমনি মনে হলো আর কি, মানে নাম্বারটা খোলা আছে কিনা দেখার জন্য। 2-3 বার ট্রাই করার পরে মেয়েটা নাম্বারে কল ঢুকলো। ঢুকার পরে আমারে বললো যে কি, আমি বললাম আমি রায়হান।
তো চিনতে ছিল না। পরে আমাদের ওই পুরো ঘটনাটা বললাম, বলার পরে চিনতে পারছে। তো আমাকে বলে আপনি ভালো আছেন? আমি বললাম ভালো আছি। বলে এবার যদি আসেন তাহলে আমার সাথে যোগাযোগ করে আইসেন, তাহলে এখানে অনেক ঘোরাফেরা করতে পারবেন। এরকম করে মেয়েটার সাথে আমি মাঝে মাঝে কথা বলতাম। ধরেন একদিন দুদিন পরে মাঝে মাঝে কল দিতাম, কথা বলতাম। এমন করে সময়গুলো কাটতে কাটতে প্রায় মাস খানিকের ভিতরে আমার কেন জানি আবারও, এটা কিন্তু আপনার ডিসেম্বরের দিকে, তখন কিন্তু একদম কনকনে শীত পড়তেছিল, চারদিকে প্রচুর ঠান্ডা। এবং ওই ডিসেম্বরের মাঝে হঠাৎ করে আমার মাঝে এই অদ্রিতার সাথে কথা বলতে বলতে আমার ভিতর হঠাৎ আবারও ওই রেমাক্রিতে যাওয়ার বা বান্দরবনে যাওয়ার একটা প্ল্যানিং আমার মাথায় আবারও আসলো, যে আমি আবার ওই সাইডটাতে ঘুরতে যাবো। ওর সাথে কথা বলেছি, মেয়েটার সাথে কথা বলে ভালো লেগেছে এবং এক প্রকার কেন জানি নিজের মাঝেও ভালো লাগা কাজ করতেছে। আমি জানি না যে এই ভালো লাগার মানে কি, মানে ভিতরে কেন জানি মেয়েটার জন্য খুবই মায়া কাজ করতেছে। বন্ধুদের সবাইরে বললাম যে আমি আবার ওইখানে যাব, তোরা কি যাবি? ওরা এক বাক্যে সবাই বলে দিল যে না, তারা যেই ভয় পাইছে বা তারা আর কখনোই ওই রেমাক্রি বা থানসির ওইদিকে তারা যাবে না। তারা যদি যায় বড় জোর বান্দরবন পর্যন্ত যাবে, এরপরে আর যাবে না। তবে গেলেও তারা এখন যাবে না, তারা ফেব্রুয়ারির দিকে যাবে। তো আমি তখন বললাম যে দেখ, আমার খুব যাইতে ইচ্ছে করতেছে। আবার বন্ধুদের কাছে কিন্তু আমি ওই সাকমা মেয়েটার কথা বলি না, কারণ ওর কথা বললে হয়তো বন্ধুরা সবাই মিলে আমাকে চিৎকারি মারবে, আমার সাথে দুষ্টমি করবে এই মেয়েটার বিষয় নিয়ে। এই জন্য আমি ওদেরকে আর কোনো কিছু বললাম না। না বলার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি একাই যাব। অদ্রিতার সাথে কথা বললাম যে আমি এমনি এমনি একাই আসতে চাই, তোমাদের ওই রেমাক্রির এদিকে থাকবো। তো আমাকে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি আসেন। তো আমাকে যাওয়ার অনুমতি দিল। এরপরে আমি পুনরায় আবারও ঢাকা থেকে লোকাল মানে আপনার নন এসি বাসে করে ছড়ে আমি বান্দরবনে রওনা দিলাম। এবং বান্দরবন থেকে আপনার মানে থানসিতে যেতে হলে কিন্তু অনেক টাকা ভাড়া লাগে। তো আমি কিন্তু আসলে তখনও জানতাম না যে থানসি থেকে মানে বান্দরবন থেকে থানসি যাওয়ার সময় আপনি চাইলে মানে বাসও আছে, বাসেও যাওয়া যায়। এই 200 টাকার মতো ভাড়া নেয়, এটা কিন্তু আমার আগে জানা ছিল না, আমি জানতাম না। তো অদ্রিতা আমাকে ফোনের মাধ্যমে জানাই দেয় যে ওদের ওখান থেকে বাস আছে, মানে বাসে করে যেতে পারবো। তো অদ্রিতার কথা শুনে এরপর আমি ওখান থেকে একটা বাসে করে মানে রওনা দিলাম হচ্ছে থানসির উদ্দেশ্যে। তো বান্দরবন থেকে বাসে করে আমি প্রায় 10:30টার দিকে বাস ছেড়ে দিল এবং আমি থানসিতে গিয়ে পৌঁছাই। এবং থানসিতে পৌঁছানোর পরে সেখান থেকে আমি ট্রেকিংয়ের মাধ্যমে আপনার এই রেমাক্রিতে গিয়ে পৌঁছাই। এবং রেমাক্রি যাওয়ার পরে আমি তখন অদ্রিতাকে কল দিয়ে ও তখন আসে, এসে আমাকে বলে আপনি তো এইদিকে কোথাও থাকতে পারবেন না, আপনি এখানে একটা মানে রুম ভাড়া করে থাকেন। পরে প্রায় 600 টাকার মধ্যে আমি একটা রুম ভাড়া করি। রুম ভাড়া বলতে আসলে এগুলা বাঁশ দিয়ে বানানো ছোট ছোট ঘর। তো বাঁশ দিয়ে বানানো ওই ছোটো ছোটো ঘরের মধ্যে আমি তখন থাকার একটা পরিবেশ তৈরি করি। তো সেখানে আমি তখন থাকতেছিলাম। এরপরে দেখা যায় প্রায় প্রতিদিনে অদ্রিতা ওদের পাড়া থেকে এদিকে আসতো এবং এদিকে আসার পরে আমার জন্য ও বাসা থেকে রান্না করে নিয়ে আসতো। বিভিন্ন ধরনের পাহাড়ি মুরগি, তারপরে সুস্বাদু বাঙালি খাবার আমার জন্য রান্না করে নিয়ে আসতো এবং ও আমাকে এগুলো খাওয়াইতো। মানে খুব বেশি ভালো লাগতো, এতটাই ভালো লাগতো যে ভালো লাগার বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। আমার কাছে মনে হয় আমার জীবন পুড়িয়ে যাবে, কিন্তু আমার এই ভালোবাসার গল্প কখনো পোড়াবে না। রাতে যখন আকাশে তারা দেখা দিত ঠান্ডার ওই মৌসুমে, অদ্রিতা তখন রাতের বেলা আমার সাথে ফোনে কথা বলতে বলতে বলতো যে ঠিক আছে, আপনি হোটেল থেকে বেরোয় এদিকে আসেন, আমি আপনার সাথে দেখা করব। রাতের ওই গুড়গুটে অন্ধকারে আমি তখন অদ্রিতার সাথে দেখা করার জন্য আঁকা বাঁকা পাহাড়ের ওই পথ ধরে সাকমা পাড়ার ওইদিকে হাঁটতে থাকি। এবং অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে অদ্রিতাও তার বাসা থেকে বের হয়ে আমার সাথে দেখা করার জন্য আসে। আকাশে ওই লক্ষ্য তারার মাঝে একটা চাঁদ এবং চাঁদের ওই মাঝে আমি আর অদ্রিতা দুজনে মিলে পাহাড়ের ওই উঁচু চূড়ায় বসে এক নতুন ভালোবাসার সম্পর্ক তৈরি করি। এবং দুজনকে এতটাই ভালোবাসি যে মনে হয় একজন আরেকজনকে ছাড়া একটা সেকেন্ডও বাঁচব না। আমি একদিন 2 দিন নয়, প্রায় টানা 15 দিনের মতো আমি রেমাক্রিতে থাকি। এবং 15 দিনে আমার যে খরচ হয়, আমার খাওয়া দাওয়া বা থাকার সমস্ত খরচগুলো অদ্রিতা বহন করে। ও আমাকে টাকা দেয় এবং হোটেল ভাড়া দেয় এবং রান্না করে এনে আমাকে খাওয়ায়। মানে সব কিছু মিলিয়ে এই অদ্রিতার সাথে আমার এই বান্দরবনে রেমাক্রিতে থাকা অবস্থায় এক কঠিন প্রেমের সম্পর্ক শুরু হয়। এই সম্পর্ক এতটাই গভীর, এতটাই মধুর এবং এত বেশি গভীরতা আমার সম্পর্কে যে আমার কাছে মনে হয় অদ্রিতা যদি আমার জীবনে না থাকে তো আমি আর নিঃশ্বাসটাই নিতে পারবো না। প্রায় 15 দিনের মাথায় হঠাৎ করে ঢাকা থেকে খবর এলো আমার ওই আবিদ স্যার মারা গেছে। এই নিউজটা পাওয়ার পরে আমি একরকম কান্না করে দিয়েছিলাম, কারণ আমি আমার আব্বা আম্মা বা আমার পরিবারকে যতটা ভালোবাসতাম তার চেয়েও আরও অনেক বেশি ভালোবাসতাম আবিদ স্যারকে। মানে ওনাকে এতটাই ভালোবাসতাম। হঠাৎ করে খবর পাইলাম, খবর পাওয়ার পর আমি তখন অদ্রিতাকে বললাম যে এই ঘটনা, আমার স্যার মারা গেছে। পরে সে আমাকে কিছু টাকা দিল, মানে টোটালি কিন্তু ওই সময় আমার কাছে কোনো টাকা ছিল না। আমি তার কাছ থেকে কিছু টাকা নিলাম। নেওয়ার পরে আমি তখন এই রেমাক্রি থেকে পুনরায় আবারও থানসি থেকে বান্দরবন এবং বান্দরবন থেকে আমি তখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এবং ঢাকা আসার পরে জানতে পারলাম যে লাশ নিয়ে তারা চলে গেছে হচ্ছে রংপুরে। এবং আমি তখন ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝপথেই জানতে পারে যে স্যারকে মাটি দিয়ে দিবে
মানে এখন আর রাখবে না। মানে আমি একটা নজর দেখার জন্য খুব রিকোয়েস্ট করলাম যে আমি আসতেছি, আমি চলে আসছি, আমি অন্তত ওনাকে একটা নজর দেখবো। তো আমাকে আর একটা নজরও দেখার সুযোগ দিল না। একটা পর্যায়ে ওনার লাশ দাফন হয়ে গেল এবং আমি যাওয়ার পর ওনার কবরে বসে আমি প্রচুর কান্না করলাম। কিন্তু মানুষটাকে আমি এতটাই ভালোবাসতাম যে আমার পুরো পৃথিবী একদিকে ছিল, উনি একদিকে ছিল। এবং এই আবিদ স্যার মরে যাওয়ার পরে আমি যখন আবারও পুনরায় ওখানে গেলাম, আপনার ঢাকাতে গেলাম, ঢাকাতে যাওয়ার পরে আমি ওই যে স্যারের যে মেয়ের বাসায় থাকতাম, ওই বাসায় থাকাটা আমার তখন নষ্ট হয়ে গেল। মানে থাকাটা নষ্ট হয়ে গেল বলতে ঠিক এরকম, ওরা আমাকে আর আগের মতো রাখতেছে না। মানে আগে আবিদ স্যার বেঁচে থাকতে যেরকম স্যারের মেয়ে আমার সাথে ভালো করে কথা বলতো, বা মেয়ের জামাই যারা ছিল তারা আমাকে খুব রেসপেক্ট করতো, সম্মান করতো, ভালোবাসা দেখিয়ে কথা বলতো, ওরাও জানি কেমন করে সবাই পরিবর্তন হয়ে গেছে। এবং স্যারের যে ওয়াইফ ছিল, প্রায় স্যার মারা যাওয়ার 3 থেকে 4 মাসের মাথায় স্যারের ওয়াইফ তখন আমাকে ডিরেক্টলি বললো যে তুমি মানে এখানে আর থাইকো না, আমার নায়নাত করে মানে ওনার নাতিনটা বড় হচ্ছে, ওনাদের বাসাটা খুব ছোট হয়ে যাচ্ছে, এখানে আমার জন্য একটা রুম থাকা এটা আসলে খুবই টাফ হয়ে যায়। পরে আমি তখন করলাম কি ওই বাসা থেকে মানে আবিদ স্যারের মেয়ের ভাড়া থেকে মানে বাসা থেকে আমি তখন বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পর আমার তখন বন্ধুরা সবাই মিলে যেরকম একটা হোস্টেলে থাকতো বা মেসে থাকতো, ওই মেসের মধ্যে আমি তখন গিয়ে উঠি। তো মেসের মধ্যে উঠতেছি, পড়াশোনা করতেছি এবং একইভাবে আমি ওই আমার ভালোবাসার মানুষ আমার অদ্রিতার সাথে আমি তখন ফোনে কথা বলতেছি। তো ওই সময় কিন্তু আমি টাকা পয়সার খুব একটা শর্টে পড়ে যাই, কারণ আমি অদ্রিতার সাথে যে থাকতাম ওর কাছে যাইতাম, ওই মুহূর্তে দেখা যায় আমার যে টিউশনিগুলো ছিল আমার সব টিউশনিগুলো বন্ধ হয়ে যায়। তো এই জন্যই অদ্রিতি আমাকে সব টাকা পয়সা দিত, মানে আমাকে ঢাকাতে চলার জন্য থাকার জন্য সমস্ত টাকা পয়সা ও আমাকে পাঠাইতো ওদের ওইখান থেকে। তা আমি কিন্তু ওর টাকায় ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, সত্যি যে কথাটা ইন্টার পরীক্ষা দিই। এবং ইন্টারমিডিয়েটের রেজাল্ট আউট হওয়ার আগে আমি তখন অদ্রিতাকে বললাম যে তুমি তো আসলে মানে সাকমা আর আমি তো মুসলিম, আমাদের এই সম্পর্কটার মানেটা কি, মানে শেষ পর্যন্ত এই সম্পর্কটা কী হবে। তো আমি ওকে প্রথমেই রিকোয়েস্ট করলাম যে তুমি মুসলিম হয়ে যাও এবং মুসলিম হয়ে তুমি ঢাকাতে চলে আসো, আমরা দুজনে একসাথে ঢাকাতে থাকি এবং আমি তোমাকে বিয়ে করব। এভাবে বলার পরেও তখন আমাকে বললো যে না, আমি আমার ধর্মটা কখনো চেঞ্জ করতে পারবো না, কারণ আমার এলাকায় বা আমার পাড়ার সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে, মানে প্রত্যেকে আমাকে এত ভালোবাসে যে বলার মতো না। তো সবার মনে কষ্ট দিয়ে আমি আমার ধর্মটাকে পরিবর্তন করতে পারবো না। আমি তখন বললাম যে এটা তুমি কি ধরনের কথা বলতেছো, তাহলে তোমার আমার সম্পর্কের মানে কি, মানে আমাদের সম্পর্কটা শেষ পর্যন্ত কোথায় যাবে বা কোথায় গিয়ে দাঁড়াবে তুমি কি একবার বুঝতেছো। আমাকে বলে যে তাইলে তুমি একটা কাজ করো, তুমি আমাদের ধর্মে চলে আসো, আমাদের ধর্মটা তো অনেক ভালো, তুমি আমাদের ধর্মের মধ্যে থাকবা, এটা কি ভালো না। আমি তখন বললাম যে এটা কী ধরনের কথা বলতেছো। ওই সময় ভাই দেখা গেল কি আমি কিন্তু আমার পরিবার থেকেও বিতাড়িত হয়ে গেলাম, মানে আমার বোনেরা মিলে, আমার ভাইয়েরা মিলে, মানে আমার ভাই বোন সবাই মিলে আমার আব্বার যে যা কিছু ছিল আর কি, ওইখানে তারা সব দখল টকল করে ওদের মতো করে থাকতেছে। আমি যে রংপুরে ফিরে যাব বা ওরকম কোনো পরিকল্পনা কিন্তু আমার মাথায় আর ছিল না। এবং আমার চিন্তা ভাবনা ছিল আমি এখান থেকে ইন্টার যেহেতু পাস করছি, অনার্সটা দিয়ে দিতে পারলে আমি ঢাকাতেই কোনো একটা চাকরি বাকরি করবো এবং অদ্রিতাকে বিয়ে করে আমি ঢাকাতেই সেটেল হয়ে যাব। আমি আর রংপুরে যাব না, বা রংপুর নিয়ে আমার মানে মাথার মধ্যে আর কোনো চিন্তা ভাবনা নাই। অ্যান্ড অদ্রিতাকে তখন আমি বললাম যে তুমি মুসলিম হয়ে যাও, অ্যান্ড ও আমাকে বলতেছে যে তুমি আমাদের ধর্মে চলে আসো। তো আমি তখন বললাম যে এরকমভাবে কথা বলতে বলতে আমি ওদের ধর্মের প্রতি, আমি আল্লাহ মাফ করুক, মানে কেমন জানি আমার একটা মায়া জন্মে যায়। যেমন ওদের ওই মন্দির থেকে শুরু করে ওদের যেই মানে ধর্মীয় যে উপাসনা ছিল এগুলা শুনতাম ওর মুখে, এবং সব বড় বড় পাহাড়ের উপরে ছিল। আমি তো পাহাড়কে পছন্দ করতাম বা পাহাড় ভালোবাসতাম। তো এরকমভাবে পাহাড় ভালোবাসার কারণে পাহাড়ের প্রতি আকৃষ্ট হয়ে আমি তখন এই অদ্রিতার প্রেমে পড়ে অদ্রিতার ধর্মকে আমি তখন ভালোবেসে ফেলি। সত্যি কথা বলতে গেলে আমি ওর ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। এরপরে ওর সাথে আমার যখন ফোনে কথা হতো, ও তখন আমাকে ওর ধর্ম সম্বন্ধে এটা ওইটা অনেক কিছু বোঝাতো, ওদের ধর্মের অনেক নিয়ম নীতি, অনেক কথাবার্তা, মানে সব কিছু আমাকে বোঝাতো এবং আমি এগুলো বুঝতাম। ওর মুখে আমি ওদের ধর্মের কথাবার্তা শুনতাম। অ্যান্ড আই হোপ আমার কাছে অনেকটা ভালোও লাগতো যে ধর্ম নিয়ে কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে আমি ধর্মের এতটাই প্রেমে পড়ে যাই যে ও আমাকে ওদের ওই ধর্মের সব নিয়ম নীতি শিখিয়ে দেয়। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আমি ফোনে মানে ওর সাথে কথা বলতে বলতে ওদের যে একটা সাকমাদের আঞ্চলিক ভাষা আছে, আমি ওই ভাষাটাতেও কথা বলতে পারতাম কিছুটা। মানে ও আমাকে ওদের ওই ভাষাটা পর্যন্ত শিখিয়ে দিয়েছিল। হয়তো আমি ওদের মতো করে ক্লিয়ারলি বলতে পারতাম না, কিন্তু আমি ওর মতো করে ও আমাকে বুঝিয়ে দিত, মানে ওদের ওই ল্যাঙ্গুয়েজটাতে আমি খুব সুন্দর করে কথা বলতে পারতাম। এরকম করে কথাবার্তা বলতে বলতে একটা সময় মানে অর্দিতা আমাকে বললো যে তুমি আসো আমার পরিবারে আসো, আমার আব্বা আম্মা দুজনেই, মানে ওর পরিবার হচ্ছে তারা থানসি শহরে থাকে। তো আমাকে বললো থানসিতে যদি তুমি আসো আমার আব্বু আম্মুর সাথে তোমাকে দেখা করাই দিব এবং তাদের সাথে তুমি থাকতে পারবা। বা আমি তখন বললাম তোমার আব্বা আম্মা তো আমাকে চিনে যাবে, আমি না তোমাদের এলাকাতে গিয়েছিলাম। ও বলে চিনবে না, সমস্যা নাই, তুমি আসো। মানে কেন জানি আমি জানি না ও হঠাৎ করে ওর পরিবারের কাছে আমাকে প্রেজেন্ট করতে চায়।
তো যখন পরিবারের কাছে এইভাবে প্রেজেন্ট করতে চায়, ওর আব্বা আম্মা তখন থানসিতে থাকতো, ও তখন থানসি শহরের মধ্যেই থাকতো, তখন ওরা ওই রেমাক্রিট বা ওই পাড়ার মধ্যে আর থাকতো না। পরে আমাকে এভাবে বলার পরে আমি বেশ কিছুদিন পরে সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমি তাইলে যাব। একইভাবে আমি তখন ঢাকা থেকে ওই থানসি হয়ে আমি মানে বান্দরবানে আমি তখন থানসিতে যাই, এবং যাওয়ার পরে ওর তখন ওর আব্বা আমার সাথে আমাকে পরিচয় করায় দেয়, মানে দেখা করায় দেয়। তো ওর বাবা মা দুজনের সাথে আমি কথা বলি, তারা খুবই মানে মানে মনে হয় যেন শিক্ষিত মানুষ আর কি, মানে আমাদের মতো লোকালি ভাষায় কথা বলতে পারে, বাংলা ভাষায় কথা বলতে পারে, খুবই ভালো। ওনাদের সাথে ওই দিন অনেকটা কথাবার্তা বলার পরে ওনারা তখন হচ্ছে রেমাক্রিতে যাবে, মানে ওনাদের পাড়ার মধ্যে যাবে। তো আমাকে বলতেছে, অদ্রিতা আমাকে বলতেছে তাহলে চলো আমাদের পাড়ার দিকে চলো। তো আমারও কেমন জানি ও বলার সাথে সাথে আমি ওর সাথে রওনা দিলাম। ও ওর বাবা মায়ের কাছে আমাকে প্রেজেন্ট করছে যে আমি ওর ফ্রেন্ড, মানে বন্ধু, আমি ঢাকাতে থাকি, এরকমভাবে আমাকে প্রেজেন্ট করলো ওর বাবা মায়ের কাছে। তো তার বাবা মায়ের সাথে আমি তখন এই রেমাক্রির উদ্দেশ্যে রওনা দিলাম, মানে ওদের ওই পাড়ার উদ্দেশ্যে ওর বাবা মায়ের সাথে। তো ওদের ওই পাড়াতে যাওয়া যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পরে মানে আমাকে থাকার একটা ভালো জায়গা দিল, মানে একটা ঘর দিল। ওইখানে আমি আরেকটা সাকমা ছেলের সাথে একটা ঘরের মধ্যে থাকলাম। তো থাকার পরে রাত্র প্রায় 10টার দিকে আমাকে তখন খাবার দেওয়া হলো। ওই মানে অদ্রিতা নিজেই খাবার নিয়ে আসলো। ওই রুমে আমি তখন খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে রাত্র প্রায় 12টা থেকে 12:30টার মধ্যে আমি তখন ওরা কল দিলাম। কল দিলে ও রিসিভ করছে। আমি বললাম, অদ্রিতা আমার অনেক খারাপ লাগতেছে, তা তুমি কি একটু বাসা থেকে বের হবা, মানে রুম থেকে বের হবা? ও আমাকে বলে কেন? আমি বললাম, জান তোমার সাথে একটু দেখা করব, আমরা কোথাও একটু বসি, চলো না। ও আমাকে বলতেছে না, আজকে বের হওয়াটা ঠিক হবে না, কারণ আমার আব্বা মা পাড়াতে আছে আর আমাদের পাড়াতে একটু সমস্যা চলতেছে। আমি বললাম যে না না প্লিজ তুমি একটু বের হও, আমার খুব কষ্ট হইতেছে, মানে খারাপ লাগতেছে। এরকমভাবে বলার পরে একটা পর যতক্ষণ বের হওয়ার জন্য রাজি হলো, তো যে বের হওয়ার জন্য রাজি হওয়ার পরে ওদের পাড়ার পিছনে মানে একটা ছোট পাহাড় আছে, নিমতা পাহাড় বলে। আমি তখন এই নিমতা পাহাড়ে ওকে নিয়ে গেলাম, মানে রাতের বেলায় আর কি, মানে কনকনে শীতের মধ্যে ওকে নিয়ে ওই পাহাড়ের মধ্যে গেলাম। তো পাহাড়ে যাওয়ার পথে আমার কাছে মনে হয় আমার সাথে যে ছেলেটা শুয়েছিল বা ঘুমিয়েছিল ও মনে হয় কিছুটা ডাউট করে ফেলে যে আমার জন্য অদ্রিতা খাবার নিয়ে আসে, আমি খাবার খাই, আবার এইভাবে বের হয়ে গেছি রাতের বেলায়। তা ছেলেটা তখন আমার মনে হয় অদ্রিতার বাবা মাকে কোনো কিছু বলে রাত্র প্রায় 3:30টার দিকে আমাকে ওই জায়গার মধ্যে, মানে ওই জায়গার মধ্যে অদ্রিতার সাথে হাতে নাতে ধরে। ধরার পর অদ্রিতার বাবা মা দুজনেই খুব দুর্ব্যবহার করে, অদ্রিতার সাথে খারাপ ব্যবহার করে। ওদের ল্যাঙ্গুয়েজ, আমি তো ওদের ভাষা যতটুকু বুঝতাম আমাকে বুঝাইছে, ওই ভাষাতে বুঝতে পারলাম যে ওর সাথে খুব খারাপ ব্যবহার করতেছে, দুর্ব্যবহার করতেছে, এবং কেন আমাকে এখানে নিয়ে আসছে, এ পর্যন্ত কেন আনছে, কেন রাতের বেলায় আমার সাথে দেখা করছে। আমাকে তারা তখন ওখানে আটকায় ফেলে, মানে বন্দি করে ফেলে। বন্দি করে আমাকে বলে যে তুমি তোমার আব্বা আম্মাকে খবর দাও, বা তোমার ফ্যামিলিতে কারা আছে খবর দাও, আমার মেয়ের সাথে তোমার সম্পর্ক কি। মানে অদ্রিতার বাবা মুহূর্তের মধ্যে ভাই এতটাই রেগে যায়, এতটাই মানে খারাপ হয়ে যায়, যেটা আসলে বলার মতন। আমি বুঝতে পারিনি যে উনি এতটা রেগে যাবে। বা পরে আমাকে রাতের বেলা ওখানে বেঁধে রাখে। আমি ওদের অর্ধেক রাত ওদের আত্মীয় ছিলাম, এবং বাকি অর্ধেক রাত আমি ওদের পাড়াতে চোরের মতো ছিলাম। আমাকে বেঁধে রাখে, এবং বেঁধে রাখার পরে সকালবেলা আমাকে বলে আমার পরিবারকে খবর দেওয়ার জন্য। আমি তখন বললাম যে আমার পরিবার থাকে রংপুরে, তা আপনার থানচি থেকে রংপুরের দূরত্ব অনেক বেশি, এখন মানে ওইখান থেকে আমার পরিবার এখানে কোনোভাবেই আসতে পারবে না বা আসার সম্ভাবনা, তা খুবভাবে এখানে আমাকে আটকে রাখে। পরে তারা তাদের ওখানে যে আর্মি ক্যাম্প ছিল, আর্মি ক্যাম্প থেকে কয়েকজন আর্মিকে ডেকে আনে। আর্মিকে ডেকে আনার পরে আর্মির সাথে তখন আমার কথা হয়। কথা হওয়ার পর আমি তখন আর্মিদেরকে বলি যে এই ঘটনা, অদ্রিতার সাথে আমার প্রেম বা ভালোবাসা। পরে তারা আমাকে আর্মির কাছে আমাকে শপথ করে দেয়, মানে ওই পাহাড়িটা আমাকে আর্মির কাছে দিয়ে দেয়। আর্মি তখন আমাকে ক্যাম্পে নিয়ে আসে। এক রাত আমাকে আর্মির ক্যাম্পে আটকায় রাখে। আটকায় রাখার পরে আর্মির একজন অফিসার ছিল, উনি খুবই ভালো ছিল, ওনার বাড়িও ছিল চট্টগ্রামে। উনি আমাকে খুবভাবে বুঝাইলো যে দেখো আসলে উপজাতি মেয়েদের সাথে বা পাহাড়ি মেয়েদের সাথে তোমাদের যে প্রেম ভালোবাসা এগুলো আসলে কোনো পূর্ণতা পায় না। এর আগেও অনেক পাহাড়ি মেয়েদের সাথে অনেক বাঙালি ছেলেদের প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে, কিন্তু এইসব ভালোবাসার কোনো রকমের কোনো ভালো বা এইসব ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। দেখা যায় এক পক্ষ থেকে তোমার জীবনটা নষ্ট হবে, এবং অন্য জায়গা থেকে এই পাহাড়ি মেয়েটার জীবনটাও ধ্বংস হয়ে যাবে। তো তোমরা প্লিজ এসব থেকে ফিরে আসো, এসবের কোনো প্রয়োজন নাই, তুমি এসব কিছু ছেড়ে দাও বা ভুলে যাও। এরকম করে আমাকে তখন উনি বুঝাইলো। এক রাত আমাকে পাহাড়ে আটকায় রাখে। এরপরে তারা আমার কাছ থেকে সিগনেচার নেয়, ক্যাম্প থেকে সিগনেচার নিয়ে তারপর আমাকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেয়। ওই সময়টাতে আমাকে ছেড়ে দেওয়ার পরে আমি তখন অদ্রিতার নাম্বারে কল দিই। ওর নাম্বারটা তখন আমি বন্ধ পাই, এবং নাম্বারটা বন্ধ পাওয়ার পরে আমার ভিতরটা তখন মনে হয় যেন ফেটে যাচ্ছিল, মানে এত পরিমাণের কষ্ট হচ্ছিল। নাম্বারটা বন্ধ। আমি 1 সপ্তাহের মতো ঢাকাতে যাওয়ার পরে আমার খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, মানে পুরো একটা সপ্তাহ পাগলের মতো শুধু ওর নাম্বারে ট্রাই করতে থাকি। 1 সপ্তাহ আমার কাছে, মানে আমার বন্ধুরা আমাকে সবাই বোঝাচ্ছে তুই এরকম পাগলামি করতেছিস কেন, এরকম করলে তুই মরে যাবে, সবাই বলতেছিল। মানে আমার কথা হচ্ছে যে আমি মরে যাবো, তারপর আমার অদ্রিতারে লাগবে, আমি ওরা ছাড়া বাঁচবো না।
বন্ধুদের হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছি যে তোরা যেমনি পারিস আমার অদ্রিতার এনে দিয়ে আমি ওর ছাড়া বাঁচবো না, মানে এরকমভাবে কান্নাকাটি করতেছি। 1 সপ্তাহ পরে আল্লাহর কি হুকুম, একদিন বিকেল 5টার দিকেও আমাকে আননোন একটা নাম্বার থেকে কল দেয় অদ্রিতা। কলটা দেওয়ার পর আমি কলটা রিসিভ করে আমি কান্না করতে শুরু করি, মানে চিৎকার করে কান্না করি। এবং ওই পক্ষ থেকে ও কান্না করতেছে, মানে ও হু হু করে কান্না করতেছে, আমিও কান্না করতেছি। আমি বললাম সে কী হইলো এটা? আমাকে বলে আমি তোমাকে বলেছিলাম যে আমার আব্বা আম্মা আসছে পাড়াতে, রাতের বেলা আমাদের বের হওয়াটা ঠিক হবে না, কিন্তু তুমি আমার কথা অবাধ্য হয়ে রাতের বেলায় বের হলা, এবং তুমি যে ছেলেটার সাথে ছিলে রাতের বেলা ওই পুরো ঝামেলাটা করছে। তোমাকে ওর পাশে না পেয়ে আমার আব্বা আম্মাকে জাগাইছে, সবাইকে জাগাইছে, এবং জাগানোর পরে ওই হচ্ছে পুরো ঘটনাটা ঘটাইছে। আমি বললাম এর আগে তো আমরা অনেক রাত আমরা একসাথে কাটাইছি, আমরা রাতের বেলায় অনেক রাত আমরা একসাথে কাটিয়েছি, অনেক মজা করেছি, পাহাড়ের মধ্যে ঘুরেছি, কই তখন তো এরকম কোনো কিছু হয়নি। ও আমাকে বলে তখনকার পরিস্থিতি আর ওই রাতের পরিস্থিতি একরকম ছিল না, ওই রাতের পরিস্থিতি অনেকটা খারাপ ছিল, এই জন্য আমি বাসা থেকে বের হতে চাই নাই, কিন্তু তোমার কথার কারণে আমি শেষ পর্যন্ত বের হইতে বাধ্য হয়েছি। বাই দ্য ওয়ে তুমি এখন কোথায়? আমি বললাম যে আমি তো ঢাকাতে আছি। আমাকে বলে আমরা তো এখনও ওই ওই জায়গায় আছি আমার আব্বা আমার সাথে, বাট আমি খুব প্রবলেমে আছি, তারা মনে হয় আমাকে বিয়ে দিয়ে দেবে। আমি তখন বললাম যে অদিতি এটা হতে পারে না, তোমাকে বিয়ে দিয়ে দেবে মানে? বলে মনে হয় আমাকে বিয়ে দিয়ে দিবে, এবং আমাকে বিয়ের জন্য তারা মোটামুটি কথাবার্তা বলতেছে। আমি তখন বললাম যে দেখো আমি তোমাকে ছাড়া মরে যাবো, আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি যেভাবেই পারো আমার কাছে চলে আসো। আমাকে বলে আমি আসবো কী করে, আমি তো ওইখান থেকে বেরিয়ে হইতে পারতেছি না। পরে এইভাবে তার সাথে আমি অলওয়েজ কথা বলতাম ওই নতুন নাম্বারটা দিয়ে, এরকম করে কথা বলতে বলতে একটা পর্যায়ে ও তখন রাজি হলো যে আমার সাথে ঢাকা পর্যন্ত চলে আসবে, কিন্তু আমাকে বললো যে তুমি বান্দরবান শহরে আসো, তুমি বান্দরবান শহরে আসো, আমি যেভাবেই পারি বান্দরবান শহরে যাবো এবং ওখান থেকে আমি তোমার সাথে পালাই যাব। পরে একটা দিন তারিখ ঠিক করলাম এবং ওই ডেটে আমি তখন বান্দরবান শহরে গেলাম। ওর কথা মতো বান্দরবান শহরে যাওয়ার পরে ও তখন ওর বাসা থেকে বেরিয়ে আসছে, এবং বেরিয়ে এসে বান্দরবান শহরে ওর সাথে আমার যখন সর্বপ্রথম দেখা, এখন যে টানেলটা বানাচ্ছে ওই সময় টানেলের কাজ চলতেছিল, তো ওইখানে এসে ওর সাথে আমার দেখা, আমি ওর জড়াই ধরে চিৎকার করে কান্না করতেছি, ও অনেক কান্না করতেছে। পরে আমরা দুজনেই মিলে তখন হচ্ছে বাসে উঠে গেলাম, ওই আর ওখানে 1 মিনিট থাকলাম না, ওখান থেকে বাসে উঠলাম, এবং বাসে উঠে ডিরেক্টলি আমি তখন ঢাকায় চলে আসি। তো ঢাকায় যখন আসি, ঢাকায় আসার পর ও কিন্তু আবার ঘর থেকে অনেক টাকা পয়সা বা গয়নাগাটি নিয়ে আসছিল অদ্রিতা, কিছু স্বর্ণের অলংকার ছিল, স্বর্ণের কিছু অলংকার নিয়ে আসছে বা নগদ কিছু টাকাও নিয়ে আসছে। পরে ওর ফোনটা কিন্তু বন্ধ করে দেয়, বান্দরবানে আসার সাথে সাথে ফোনটা তখন অফ করে দেয়, ফোনটা অফ করে দিয়ে আমার সাথে তখন ও ঢাকা পর্যন্ত আসে। এবং ঢাকায় আসার পর আমি তখন চিন্তা করতেছি যে ওরা কোথায় রাখবো, আমি তো মেসের মধ্যে থাকি, এখন ওরে আমি কোন জায়গায় রাখবো, কারণ এটা ছেলেদের মেস, এখানে তো রাখা যাবে না। পরে বন্ধু বান্ধবের সাথে ফোনে কথা বললাম, মানে ওরা তো সবাই বিষয়টা খুব নেগেটিভিটি নিল যে তুই এরকম একটা উপজাতি মেয়েরে বা একটা পাহাড়ি মেয়েরে তুই নিয়ে আসলি, কাজটা তুই ভালো করিস নাই, এটা তো ঠিক হয় না, বন্ধুরা সবাই মিলে বলতেছিল। যাই হোক, এরপরেও আমার ওই মেসের মধ্যে থাকার মতো একটা রুম দিল, ওই রুমে আমি ওই রাত অদ্রিতার সাথে একসাথে আমরা তখন রাতটা কাটাই। ও প্রচুর কান্নাকাটি করতেছিল এবং প্রচণ্ড ভয় পাচ্ছিল। ও বলে আমি কখনোই আমার পরিবার ছেড়ে এরকম দূরে কোথাও আসি নাই, বা কখনোই পরিবার ছাড়া থাকি নাই, অ্যান্ড আমার খুব কষ্ট হচ্ছে, খুব কান্নাকাটি করতেছিল। তো আমি তখন ওরা ওই ঘরের মধ্যে রেখে আমি আমার মতো করে মানে এভাবে প্রায় 3 থেকে 4 দিনের মতো কাটিয়ে দিই। এবার 3-4 দিন কাটিয়ে দেওয়ার পরে আমাদের যে বাড়িওয়ালা ছিল, মানে আমরা ওই মেসের যিনি মালিক ছিল, তিনি তখন বিষয়টা জানতে পারে, এবং জানতে পারার পরে তিনি তখন ডিরেক্টলি বলে যে এই মেসের মধ্যে কোনো মেয়ে থাকা যাবে না। এবং ওনার ওই ধমকের পরে তখন আমি বাসা খুঁজতে থাকি যে কোথায় বাসা পাওয়া যায়, কোনোভাবে কোথাও কোনো বাসা পাওয়া যাবে কি না, এরকম করে খোঁজাখুঁজি করতে করতে আমি তখন একটা পর্যায়ে একটা বাসা ভাড়া করি। তো হাতে কিন্তু তেমন কোনো টাকা পয়সা নাই, শুধু অর্ডিতার যে গোল্ডগুলো ছিল ওই গোল্ডগুলো বিক্রি করি, এবং ওই গোল্ডগুলো বিক্রি করার পরে কিছু টাকা হয়, সেই টাকা দিয়ে আমি তখন একটা বাসা ভাড়া করি। তো তখন আমি পড়াশোনা বন্ধ করে দিই, মানে আমি আর আপনার ইউনিভার্সিটিতে ভর্তি হই না, অনার্সে ভর্তি হই না ইন্টারমিডিয়েটের পরে। তো ও যাওয়ার পরে একটা বাসা ভাড়া করি, এই বাসার মধ্যে আমরা তখন দুজনে থাকতেছিলাম। এই পর্যন্ত কিন্তু আমাদের কোনো বিয়ে হয়নি, মানে ও ওর ধর্ম অনুযায়ী বলতেছে বিয়ে করার জন্য, আর আমি আমার ধর্ম অনুযায়ী বলতেছে ওকে বিয়ে করার জন্য, মানে দুজনে এইভাবেই পড়ে আছি। তো আমি যেই এলাকাটাতে মানে অর্জিতাকে নিয়ে থাকতাম, ওই এলাকাটা একটু নিম্নবিত্ত এলাকা ছিল, মানে বেশিরভাগই ধরেন আপনার মানে যারা হচ্ছে একটু নিম্নবিত্ত ফ্যামিলির মানুষ তারাই ওখানে বেশিরভাগ ভাড়া থাকতো, কারণ ভাড়াটা কম ছিল, এই জন্য আমি থাকতাম। তারপর দেখা যায় অনেকে আমাদেরকে টার্গেট করতো, মানে ও তো একটা সাকমা মেয়ে ছিল, আমি একটা মুসলিম ছেলে ছিলাম, তো ও সাকমা আমি মুসলিম, এই জন্য এলাকার অনেকেই বিষয়টাতে টার্গেট করতো। ওরে আমার যখন রাস্তায় দেখতো যে আমরা এভাবে তো আসলে মানে সচরাচর সাকমা মেয়েদেরকে নিয়ে রাস্তাঘাটে হাঁটা যায় না, এবং মানে সবাই তখন বিষয়টাতে খুব ডাউট করে, সন্দেহ করে। এরপর আমরা পড়ে আছি এভাবে প্রায় আপনার 10 থেকে 15 দিন ওখানে থাকার পরে একদিন আমি একটা চাকরির উদ্দেশ্যে যাই মিরপুরের ওদিকে।
একটা চাকরির সন্ধানে যায়, একটা রেস্টুরেন্টে ম্যানেজারের চাকরির জন্য। তো ওইখানে গিয়ে আমি ইন্টারভিউ দিই এবং ইন্টারভিউ দেওয়ার পরে চাকরিতে আমি তখন ওখানে মোটামুটি চান্স পাই এবং চান্স পাওয়ার পরে চাকরিতে চান্স পাই। দেন আমি তখন বিকেল প্রায় 4:30 কি 5টার দিকে তখন বাসায় আসি। 5টার দিকে বাসায় আসার পরে দেখলাম যে আমার বাসার দরজাটা খোলা, কিন্তু অর্দিতা বাসায় নেই, মানে ও রুমের মধ্যে নাই। তা রুমের মধ্যে না থাকার পরে মানে দরজাটা খোলা, তো যদিও কোথাও যায় তাহলে তো দরজা নক করে যাবে, কিন্তু দরজা খোলা। তারপরে নাম্বারে কল দিলাম, দেখলাম যে নাম্বারটা বন্ধ। এই নাম্বারটা বন্ধ পাওয়ার পরে মানে মনের মধ্যে একটু ডাউট লাগলো যে কীভাবে নাম্বার বন্ধ কেন, নাম্বার তো বন্ধ থাকার কথা না, ও যদি কোথাও যায় তো নাম্বার তো খোলা রাখবে, নাম্বার কেন বন্ধ করবে। পরে পাশের বাসার ভিতরে আরও কিছু মহিলা ছিল, ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আমার ওয়াইফকে দেখছে কিনা। তারা কেউ বলে যে না আমরা দেখি নাই, মানে আমরা কেউই দেখি নাই, ওরকম করে বলতেছে। পরে খোঁজাখুঁজি শুরু করলাম যে কোথায় পাওয়া যায়। এমন করতে করতে হঠাৎ করে আমাদের বাসার সামনে একটা মুদির দোকান ছিল, নাসির ভাইয়ের ওই দোকান। নাসির ভাইয়ের কাছে তখন গিয়ে জিজ্ঞেস করলাম যে নাসির ভাই এই ঘটনা। তিনি তখন আমারে মানে ইশারা দিল যে চুপ থাকো, তোমারে বলতেছি। ভাই বুকের ভিতর তখন ধুপধুপ করতেছে। প্রায় আধা ঘন্টা মতো ওনার দোকানে বসেছে। আধা ঘন্টা পরে উনি ওনার দোকানের পিছনে আমাকে ডাকে নিয়ে বলতেছে এনায়াত, তারপরে রাফি, আরও কয়েকজন আছে মানে এলাকার উশৃঙ্খল ছেলে ফেলে, তারা নাকি অর্দিতারে মানে আমার বাসা থেকে উঠে নিয়ে গেছে। এবং আমারে বলে যে এই কথাটা এই মহল্লার কেউ তোমারে বলবে না, কারণ এই মহল্লার সবাই মানে ওদেরকে ভয় পায় এবং ওরা দিনই দুপুরে মানুষ জবাই করে দেয়, এত ভয়ানক ওরা। সো ওদের বিপক্ষে কেউ কথা বলবে না বা ওদের অপকর্মের কথা কেউ স্বীকারও করবে না। তবে আমি তোমাকে গোপনে বলছি, তুমি আমার নাম বললো না, যদি আমার নাম বলো তাহলে আমার দোকান ভেঙে দিবে। আমি তখন বললাম যে ভাই আমি এই পোলাপানগুলোর কই পাবো, কারণ তো বস্তির খুব খারাপ টাইপের পোলাপান, মানে খুবই খারাপ শ্রেণীর পোলাপান, তো এখন আমি মানে ওদেরকে কোথায় পাবো। পরে আমরা বলছে তুমি ওদেরকে পাবো না, তুমি সরাসরি কমিশনারের কাছে যাও। আমাকে কমিশনারের ঠিকানা দিল। আমি তখন ডিরেক্টলি কমিশনারের কাছে গেলাম এবং কমিশনারের কাছে গিয়ে কমিশনারকে আমি জানাইলাম যে এই ঘটনা। পরে উনি বলতেছে যে কারা নিয়ে গেছে, আমি বললাম যে এরা নিয়ে গেছে। এদের নাম বলার পরে রাত্র প্রায় 9টা থেকে 9:30টার মধ্যে পোলাপাইনগুলোকে ওখানে প্রেজেন্ট করে, মানে কমিশনাররা আনার পরে জিজ্ঞেস করার পরে এদের পোলাপাইনগুলো বলে জানে না আপনারা কে বলতেছে এই কথা যে আমরা ওনার বউ নিয়ে গেছি, উনি সাকমাউই একটাকে নিয়ে ঘুরতো ফিরতো, আমরা ওনার ওয়াইফকে নেই বা আমরা নিয়ে যাইনি। মানে ওরা ডিরেক্টলি বিষয়টাকে পুরোপুরিভাবে অস্বীকার করার পর আমি কমিশনারকে বললাম যে দেখেন ওরা নিয়ে গেছে, আমার কাছে প্রমাণ আছে। তা বলে কী প্রমাণ আছে তোমার কাছে? এবং আমাকে একজনে বলছে। তা কে বলছে? আমি তো আর ওই লোকের নাম বলতে পারতেছি না। পরে আমি আবার ওরে খুঁজতে বেরিয়ে গেলাম, মানে খুঁজতেছি, ওই কমিশনার আমাকে কোনো হেল্প করতেছে না, যেহেতু পোলাপাইন বলে তারা নেয় নাই, তো সেখানে তো আর এভাবে তো আর উনি কোনো হেল্প করবে না। ভাই আমি তখন পাগল হয়ে গেছিলাম, পাগলের মতো রাস্তায় ঘুরতেছিলাম বিভিন্ন লোকের মাধ্যমে। আর ওই সময় আমার বন্ধুরা সবাই যে যার মতো করে মানে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, ওরা কেউ আমাকে আর ওভাবে হেল্প করতেছে না। মানে বন্ধুরা সবাই যে যার মতো করে পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, ওরা কেউ আর আমার এই বিষয় নিয়ে তারা কোনো কথাবার্তা বলতেছে না। আমি আমার মতো করে রাস্তাঘাটে এখানে সেখানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছি, কোথাও তারে পাই না। শেষ পর্যন্ত আমি মুদি দোকানদার নাসির ভাইরে একদিন পায়ে জড়াই ধরে বললাম যে ভাই আপনি জানেন যে কিভাবে আমি আমার বউরে রক্ষা করতে পারি, আপনি আমার বুদ্ধি দেন। তিনি তখন আমার বলতেছে তোমার বউরে তুমি একটাভাবে পাইতে পারো, যে কমিশনারের কাছে গেছো ওই কমিশনার তোমার বউরে বের করে দিতে পারবে। এই ছাড়া এই মহল্লার অন্য কোনো মানুষ তোমার বউরে বের করে দিতে পারবে না বা তোমার প্রেমিকারে বের করে দিতে পারবে না, একমাত্র সেই পারবে। আমি তখন বললাম তো তার কাছে তো আমি গেলাম এবং সে তো ডিরেক্টলি আমাকে বলতেছে যে পোলাপাই নেয় নাই, যাদের নাম আমি বলছি তারা নেয় নাই। এখন যেহেতু তারা নেয় না উনি বের করবে কি করে? বলে 1900 এটার সাথে জড়িত, ঠিক আছে তুমি ওনার যে পিএস মানে ওনার সাথে থাকে একটা ছেলের কথা আমারে বললো। ওই ছেলেটার নাম ছিল মানে উনি লোকাল ভাষায় বলে যে ওরা নাকি সবাই বুলেট বলে ডাকে, বলে বুলেটের কাছে যাও এবং ওর সাথে কথাবার্তা বলো, ওর সাথে কথাবার্তা বললেই তুমি তোমার প্রেমিকাকে বা তোমার বউকে তুমি পেয়ে যাবা। পরে আমি বুলেট ভাইয়ের কাছে গেলাম, উনি মধ্যবয়স্ক একটা লোক, ওনার কাছে গেলাম, যে পরে ওনার পা ধরে কান্না করতেছে যে ভাই আমার বউরে যারা নিয়ে গেছে আপনারা কিন্তু সবাই জানেন, মানে আপনারা সবাই জানেন এই ঠিকানা যে আমার বউরে কে নিয়ে গেছে বা কীভাবে নিয়ে গেছে, ভাই আপনার 2টা পায়ে ধরে আমার বউরে ফিরাই না দেন। পরে তিনি আমাকে বলে এই সাকমা মেয়েটাকে তুই কই পাইলি, মানে কোত্থেকে আনলি? পরে আমি বললাম যে ওর সাথে আমার প্রেম ছিল প্রায় বান্দরবনে, তা ওকে আমি ভালোবেসে তারপর এখানে নিয়ে আসছি। পরে বলতেছে যে আচ্ছা যাই হোক, তবে এটা তো তুই পাবি না। পরে আমি কান্নাকাটি করতেছি, মানে পা ধরে কান্না করতেছি। পরে ওনার ওয়াইফ মানে বুলেট ভাইয়ের ওয়াইফ তখন এই দৃশ্যটা দেখার পরে ওনার তখন মায়া লাগে। উনি তখন ওনার হাজব্যান্ডকে বলে যে ছেলের বউটারে আইনা দাও যদি পারো, আর ছেলেটার আসলে খুব মায়া লাগতেছে আমার কান্নাকাটি দেখা। পরে বুলেট ভাই আমাকে পাশে ডাইকে নিয়ে বলতেছে যে দেখ তোর বউরে যারা নিয়ে গেছে আর তোর বউরে বিক্রি করে দিছে, তোর বউরে যে জায়গায় বিক্রি করছে ওইখান থেকে তোর বউরে আনতে মোটা অঙ্কের টাকা লাগবে। উপজাতি মেয়ে তো, পাহাড়ি মেয়ে, যেই জায়গায় বিক্রি করছে ওই জায়গা থেকে আনতে টাকা লাগবে ম্যাক্সিমাম 5 লাখ টাকা লাগবে।
তুই যদি 5 লাখ টাকা ম্যানেজ করে এনে দিতে পারিস তাহলে আমি তোর বউরে বের করতে পারবো। আমি বললাম ভাই আমার পকেটে 5 টাকাও নাই। উনি আমার বলে না, এর থেকেও নিচে কোনো কথাবার্তা বললে হবে না, আর আমি যে তোর এই কাজটা করে দিব, এই কাজটা করলে আমি যে মানে পাড়ার যে পোলাপাইনগুলো আছে আমি সবার শত্রু হয়ে যাব, বা আমার কমিশনার আমার উপরে খেপে যাবে, কিন্তু যেহেতু আমার ওয়াইফ আমাকে বললো শুধুমাত্র আমার ওয়াইফের দিকে তাকাইয়া আমি তোর ওই কাজটা করে দিব। ভাই তখন টাকা কোথায় পাবো? শেষ পর্যন্ত আমি আরও নাসির বাইরে দিয়ে ওনারকে ফোন টোন করাই উনি লাস্ট 4 লাখ টাকার ভিতরে উনি রাজি হয়েছে যে ওনার যদি আমি 4 লাখ টাকা ম্যানেজ করে দিতে পারি তাহলে উনি আমাকে এইভাবে ব্যবস্থা করে দিবে। আমি তখন বাড়িতে গেলাম টাকার জন্য। বাড়িতে গেছে টাকার জন্য। বাড়িতে যাওয়ার পরে জানতে পারে যে আমার মা আর আমার বাবা দুজনে হজে যাবে। আমার আব্বা আম্মা দুজনে হজে যাবে, তারা হজে যাওয়ার জন্য টাকা ম্যানেজ করতেছে, তারা হজে যাবে। আর আমার বড় যে দুলাভাই মানে আমার বড় যে বোন জামাই উনি থাকে সৌদি আরবে। ওনার বাবা মা মানে আমার যে বোনের শ্বশুর শাশুড়ি এবং আমার আব্বা আম্মা টোটাল 4 জনকে আমার বড় দুলাভাই হজে নিয়ে যাবে। মানে আমার বড় দুলাভাই কেমনে কেমনে সৌদি আরবে গেছে এবং যাওয়ার পরে তিনি এখানকার খুব বড় এক শেখের বাড়িতে চাকরি করতো, ভালো একটা অবস্থানের ভিতরে আছে, এবং ওই শেখ নাকি মাঝে মাঝে বিভিন্ন গরিব দেশের মানুষদেরকে হজ করায়। তো ওই হিসাবে তিনি তখন বললো যে 4 জনকে তিনি হজে নিয়ে যাবে, এরপরেও তো নিজেদের কিছু টাকা পয়সার প্রয়োজন আছে। এই কথা তিনি তখন বললো যে মানে হজে নিয়ে যাবে এরকম একটা পরিকল্পনা। তো ঠিক আছে, তারপরও মানে কিছু টাকা ওই সৌদিয়ান দিবে এবং বাকি টাকা আমাদের নিজেদেরকে ম্যানেজ করতে হবে বা পরিবার থেকে দিবে। তো আমার আব্বা আম্মা হজে যাওয়ার জন্য তখন আমাদের গ্রামে অনেকেই আমার আব্বা আম্মাকে টাকা দিছে। আমার আব্বা আম্মা যেহেতু গরিব মানুষ তাদেরকে অনেকেই টাকা দিছে যে তারা হজে যাবে। এই মর্মে আমি তখন পরিবারের মাধ্যমে জানতে পারি আমার ঘরে প্রায় 3.5 লাখ টাকার মতো আছে আমার আব্বা আম্মা মানুষের কাছ থেকে নিছে হজে যাওয়ার উদ্দেশ্যে, শুধু বিমান ভাড়াটার উদ্দেশ্যে আর কি, বা অনেক টাকা তো ওই সৌদিয়ান নাগরিককে দিবি, এরকমভাবে কথাবার্তা হচ্ছিল। পরে আমি তখন ভাই সর্বশেষ রাস্তা না পেয়ে উপায় না পেয়ে আমার বাবা মায়ের এই হজের টাকা আমার বাপ মায়ের এই হজের টাকা আমি তখন এখান থেকে চুরি করি। হজের টাকা আমি তখন চুরি করি। এই হজের টাকা ঘর থেকে চুরি করে নিয়ে আমি তখন ঢাকায় পালিয়ে যাই, এবং ঢাকায় পালিয়ে যাওয়ার পরে তখনও প্রায় আরও 60,000 টাকার মতো শর্ট। আমি এই 60,000 টাকা কই পাবো? আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, এই 60,000 টাকার জন্য সর্বশেষ আমি আমার একটা কিডনি বিক্রি করি। আমার একটা কিডনি বিক্রি করার জন্য হসপিটালে যাই, এবং হসপিটালে গিয়ে আমি আমার একটা কিডনি পর্যন্ত সেল করি। এবং কিডনি সেল করার পরে আমি তখন সম্পূর্ণ টাকাটা ম্যানেজ করি। সম্পূর্ণ টাকাটা ম্যানেজ করে তখন বুলেট বাইরে বললাম যে ভাই আমি টাকাটা ম্যানেজ করছি, আমি আপনাকে এই টাকাটা দিলাম, আপনি আমার ওয়াইফ আইনা দেন। ওনারে আমি টাকাটা দেওয়ার 3 দিন পরে ওই নাসির ভাইয়ের সহযোগিতায়, নাসির ভাই আমাকে অনেক সাহায্য করছে, ওই মুদি দোকানদার নাসির ভাই, ওনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। 3 দিন পরে তখন একদিন রাত্র প্রায় 12:30টার দিকে এই নাসির ভাইয়ের দোকানে আমার বউ অদ্রিতাকে তখন এনে দেয়। মানে ওকে চেনা যায় না, ওর চেহারা এত পরিমাণের কালো হয়ে গেছে এবং ও এত শুকিয়ে গেছে, মানে ওরে দেখলেই যে কারো চোখে পানি চলে আসবে এমন একটা অবস্থা। এই অবস্থার ভিতরে ওরে তখন আইনা দিয়ে যায়। নাসির ভাইয়ের দোকানে দিয়ে যাওয়ার পর আমি আর 1 সেকেন্ডও লেট করলাম না, ওরে নিয়ে আমি তখন ডিরেক্টলি রওনা দিলাম আমার রংপুরে আমার বাড়িতে। যা আছে তা হবে। এরই মাঝে আমি জানতে পারছি আমার আব্বা আমার হজে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। মানে তারা আর এই টাকাগুলো চুরি হওয়ার পরে তারা আর হজে যায়নি, তারা হজে যাওয়া ক্যান্সেল করেছে, আমার আব্বা আম্মা যায় না। কিন্তু আমার বোনের শ্বশুর শাশুড়ি তারা গেছে। যদি আমার বোন জামাই টাকা দিতে চাইছিল আমার আব্বা আম্মাকে, বলছে সমস্যা না আমি টাকা দেবো আপনারা আসেন, কিন্তু আমার আব্বা আম্মার হজে যায়নি। যে আমি কেন টাকা চুরি করলাম এটাই তাদের রাগ। এই রাগের বশবর্তী হয়ে তারা আর হজে গেল না। মানে আমার আব্বা আম্মার কথা হচ্ছে আমার জন্য তারা অনেক কষ্ট করছে। আমার বড় কোনো ভাই বোনেরা তারা পড়াশোনা করায় নাই, এবং বড় কোনো ভাই বোনেরা তারা দুবেলা দুমুঠো ভালো করে খাবার খেতে দেয় না। আমাকে তারা ছোটোবেলা থেকে ভালো কাপড় চোপড় পরাইছে, ভালোভাবে পড়াশোনা করাইছে, টাকা পয়সা দিছে আমার পিছনে অনেক টাকা তারা ব্যয় করছে। অথচ সেই আমি কিভাবে আমার বাবা মায়ের ঘর থেকে টাকা চুরি করে নিয়ে পালায় গেলাম। আমার আব্বা আম্মা এই জিনিসটা মানতে পারে নাই, এবং মানতে না পারে তারা তখন প্রচুরভাবে ভেঙে পড়ে, এবং ভেঙে পড়ার পরিপ্রেক্ষিতে তারা তখন আর সৌদি আরবে হজে গেল না। পরে আমি আমার এই বউ অদ্রিতাকে নিয়ে তখন আমি ওই জায়গায় গিয়ে উঠি, মানে আমার বাড়িতে রংপুরে গিয়ে উঠি। উঠার পরে দুপুরের দিকে আমি বাড়িতে যাই। বাড়িতে গিয়ে পরে আমি আমার মায়ের পা ধরে কান্না করতে শুরু করি। বলি এমন এমন ঘটনা, আমি তোমাদের টাকা চুরি করতে চাই না, আমি এরকম বাধ্য হয়ে তোমাদের টাকাটা নিয়ে গেছি। আমি পুরো ঘটনাটা আমার আম্মাকে খুলে বলি। আমার আম্মা তখন করলো কি আমার আব্বার কাছে বললো। আব্বা তখন সরাসরি যে আমাদের এলাকার যে চেয়ারম্যান ছিল চেয়ারম্যানকে ডাকে নিয়ে চলে আসছে। চেয়ারম্যানকে আসার পরে চেয়ারম্যান আমাকে প্রথম প্রশ্ন করলো যে এই মেয়েটার বাড়ি কই? আমি তখন বললাম যে অমুক জায়গায়। তাহলে মেয়েটা কি মুসলিম হয়েছে? আমি কই না, ও মুসলমান হয়নি।
তবে ও কলমা পড়ছে। আমি এটা বলছি যে ওভাবে হয়নি, মানে আইনিভাবে মুসলমান হয়নি, কিন্তু এমনি কলমা টলমা পড়ছে, ও মুসলিমের মতোই আছে। কারণ আমরা যখন ঢাকাতে থাকতাম তখন আমি ওকে অনেক মানে দোয়া দরুদ শিখাইছি, বা মুসলিম হওয়ার যা যা দরকার আমি সব কিছু ওকে আমি করাইছি। পরে চেয়ারম্যান বলতেছে ঠিক আছে তুই ওরে আমার বাড়িতে দে, এরপরে আমরা রাতে এই বিষয়টা নিয়ে বসবো। আর যেহেতু তুই ওরে বিয়ে করিস নাই বা ও উপজাতি একটা মেয়ে, আর আমার আব্বা আম্মা তো আমাকে তখন ঘরে উঠতে দিতেছে না। পরে চেয়ারম্যান তখন কি গেলো, অদ্রিতাকে নিয়ে গেল। অদ্রিতাকে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে গেল। চেয়ারম্যান বউ আছে, ফ্যামিলি আছে, আমার আর ভয়ের কিছু নাই। রাত 8টার দিকে আমি তখন চেয়ারম্যানের বাড়িতে গেলাম। যাওয়ার পরে এই চেয়ারম্যান, আমার আব্বা আম্মা কেউ নেই, আমি চেয়ারম্যানের বাড়িতে গেছি, মানে ওনার বারান্দায় বসছি। ওনার ঘরের বারান্দায় বসার পর উনি আমার সাথে প্রচুর পরিমাণ দুর্ব্যবহার করেছে, মানে এত পরিমাণের খারাপ ব্যবহার করেছে যেটা বলার মতো না। উনি আমাকে বলতেছে যে তোর বাপ মা তোর জন্য কী না করছে, তোর জন্য এত কষ্ট করলো, তোরে পড়াশোনা করাইলো, তোর ভাই বোন অন্যদেরকে পড়াশোনা করাই নাই, তোরা তারা ঢাকায় নিয়ে গেছে, ঢাকায় পড়াশোনা করাইছে, তোর জন্য আবিদ স্যার এত কষ্ট করলো, অথচ এর বিনিময়ে তুই তোর বাপ মাকে এটা দিলি, তুই রাতের বেলায় তোর বাবা মায়ের হজের টাকা চুরি করে নিয়ে গেলি, এবং এরপরে তুই আজকে উপজাতি থাকনা একটা মেয়ের তুই বাড়িতে নিয়ে আসছিস ওরে বিয়ে করার জন্য। এটা কোন বাবা মা মেনে নেবে? পৃথিবীর কোনো বাবা মা কি এটা মেনে নেবে? তোর বাবা মা যে এখনও তোর সাথে কথা বলে, এটাই তো তোর শতকোয়ালের ভাগ্য। পৃথিবীর অন্য কোনো বাবা মা হলে তো তোর সাথে কথা বলতো না। আমি তখন চেয়ারম্যানের পা ধরে কান্না করে বলতেছি আমি আসলে অদ্রিতাকে ভালোবেসে ফেলেছিলাম, আমি ওকে ছাড়া কোনো কিছু বুঝতে পারতেছিলাম না, ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছিল। পরে আমাকে তিনি বলে যে দেখ, আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না এই মেয়েটাকে তোর সাথে বিয়ে দেওয়া। আমি তোর আব্বা আম্মার সাথে কথা বলেছি এবং এলাকার আরও কিছু লোকজনের সাথে কথা বলেছি, এবং এই মেয়ের পুরো ঠিকানা আমি কাগজে নিয়েছি, মেয়ের পুরো ঠিকানা নিয়েছি। আমি ওই ঠিকানা অনুযায়ী মেয়েকে তার পরিবারের কাছে দিয়ে আসবো। আমি তখন বললাম কাকে এটা আপনি কী বলেন? বলে হ্যাঁ, আমি যেটা বলেছি এটাই কথা, আমি মেয়ের পুরো ঠিকানা নিয়েছি, মেয়ের পরিবারের নাম্বার নিয়েছি, আমি তাদের সাথে যোগাযোগ করব, এবং সেখানকার যেই আমাদের থানসির যেই আমাদের দলীয় লোকজন আছে, চেয়ারম্যানের আবার অনেক পাওয়ার ছিল, বলে আমি আমার দলীয় লোকজনের সাথে ফোনে কথাবার্তা বলেছি, আমি মেয়েটাকে ওই জায়গায় দিয়ে আসবো এবং মেয়েটাকে তার পরিবারের কাছে দিয়ে আসবো। তুই একটা কাজ কর, তুই তোর আব্বা আম্মার কাছে চলে যা এবং তাদের কাছে গিয়ে তুই একটা বিয়ে শাদী কর, বিয়ে শাদী করে তুই একটা সংসার কর, এসবের তোর কোনো প্রয়োজন নাই। আমি বললাম কাকা এই অদ্রিতার জন্য আমি আমার একটা কিডনি পর্যন্ত বিক্রি করছি। কাকা আমি হসপিটালের বেডে শুয়েছিলাম, আমি মৃত্যুর কোল থেকে ফিরে আসছি, এবং এই অদ্রিতার জন্য আমি আমার আব্বা আম্মার হজ করা বন্ধ করছি। এই অদ্রিতাকে আমি আনার জন্য এমন কোনো কষ্ট, এমন কোনো পরিশ্রম নাই যেটা আমি করি নাই। আমি অদ্রিতাকে না পাইলে তো বাঁচবো না। উনি আমাকে বলে দেখ কোনো পাগলামি করিস না, যেটা বলতেছি এটা, আমরা মেয়েটাকে কালকে সকালে দিয়ে আসবো মেয়ের পরিবারের কাছে, তুই এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবি না। আমি সারাটা রাত চেয়ারম্যানের বাড়ির বারান্দায় বসে আছি যে আমার জীবন থাকতে অদ্রিতাকে তারা নিতে পারবে না। ঠিকই আমি সারাটা রাত বসে আছি, সারাটা রাত একটা ফোঁটাও ঘুমাই নাই। সকালবেলা চেয়ারম্যান সহ আরও কয়েকজন মিলে তখন অদ্রিতাকে তারা নিয়ে চলে যাবে। আমি চেয়ারম্যানের সামনে এসে দাঁড়াইছি, আমি বলি আপনারা যদি অদ্রিতাকে নিয়ে যান আমি বিষ খাবো, আমি নিজে আত্মহত্যা করে মারা যাব। আমার বলে তুই আত্মহত্যা করে মারা যাবি না, তুই কী করবি এটা তোর ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা মেয়েটাকে দিয়ে আসবো, আমরা মেয়েটাকে তার পরিবারের কাছে দিয়ে আসবো, এই মেয়েটাকে আমরা এই জায়গায় রাখবো না। আমি তখন মানে ওনাদের হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছি, মানে খুবভাবে। একটা পর্যায়ে আমি চেয়ারম্যানের মেয়ের মানে চেয়ারম্যানের বউয়ের পায়ে চেয়ে ধরে চিৎকার করে কান্না করতেছি, যাচ্ছি যেমনে পারেন আপনি ওরা বাঁচান। লাস্ট পর্যন্ত আল্লাহর কি হুকুম, চেয়ারম্যান তখন একটু ঠান্ডা হলো, ঠান্ডা হয়ে বললো ঠিক আছে আমরা আজকে যাব না কালকে যাব। এই কথা বলে অদ্রিতাকে আবারও ঘরে নিল। ভাই সারাটা দিন আমি এই ঘরের চেয়ারম্যানের ঘর দরজায় দাঁড়ায় আছি, সারাটা দিন সারাটা রাত আমি মানে অদ্রিতের সাথে আমি একটা মিনিট কথাও বলতে পারি না। মানে অদ্রিতাকে ঘরের মধ্যে নিয়ে চেয়ারম্যান এমনভাবে আটকায় রাখছে। আমি সেই রাতেও চেয়ারম্যানের বাড়ির সামনে দাঁড়ায় আছি, মানে চেয়ারম্যানের বাড়ির উঠানের মধ্যে দাঁড়ায় আছি যে পরের দিন আবার অদ্রিতাকে নিয়ে যাবে, আমি পরের দিন অদ্রিতাকে আটকাবো। এই বলার পরে রাত্র প্রায় 3টা কি 3:30টার দিকে হঠাৎ করে চেয়ারম্যানের বউয়ে চিৎকার দিয়ে উঠছে, হঠাৎ করে চিৎকার দিয়ে উঠছে। তো চেয়ারম্যানের বাড়ির গেট তো লাগানো, গেটের ভিতরে তারা আমি ঢুকতে পারি না, হঠাৎ করে তারা চিৎকার দিয়ে উঠছে। এবং চিৎকার দেওয়ার পরে চেয়ারম্যান সহ চেয়ারম্যানের বাড়ির আরও কিছু লোকজন ছিল, তারা তখন কি করলো, মানে একটা মানুষকে তার গলার মধ্যে রশি জড়ানো একটা মানুষকে তারা তখন 3-4 জনে ধরাধরি করে বারান্দার দিকে আনতেছে। তখনও বারান্দার গেটটা তালা মারা, বারান্দার দিকে আনতেছে। এবং আমি খুব ভালো করে তাকায় দেখি যারে তারা কোলে করে, কেউ হাতে কেউ পায়ে কেউ এখানে ওইখানে ধরে নিয়ে আসতেছে, সে মানুষটা আর কেউ নয়, এটা আমার ভালোবাসার মানুষ অদ্রিতা, ওরে নিয়ে আসতেছে। আয়না বারান্দায় শোয়াইছে। তখন আমার মানে যখন আমি দেখলাম যে ওর গলার মধ্যে রশি দেওয়া, মানে ও ফাঁসি দিয়েছে, আমি তখন এই বারান্দার মধ্যে অজ্ঞান হয়ে যাই, মানে ওখানে আমি জ্ঞান হারিয়ে ফেলি।
আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমাকে তখন কয়েকজনে ধরাধরি করে বাড়ির পাশে একটা বিছনার মধ্যে শোয়ে দেয়। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখতে পাই আধো আধো আলো ফুটতেছে, চারদিকে আধো আধো আলো ফুটতেছে। তারা তখন পরিকল্পনা করলো যে অদ্রিতাকে তারা দাফন করে ফেলবে, মানে কবর দিয়ে দিবে। যেহেতু আমি বলছি অদ্রিতা মুসলমান, আমার তখন জ্ঞান ফিরে আসার পর আমি ওর মানে লাশের কাছে গিয়ে চুপচাপ বসে আছে, কোনো কথা বলি না। চেয়ারম্যান থানার সাথে কি কি কথা বললো জানি না, কিভাবে থানা ম্যানেজ করলো। ম্যানেজ করার পরে অদ্রিতাকে সকালের মধ্যে মাটি দিয়ে দিবে, মানে ভোরের মধ্যে মাটি দিয়ে দিবে, কোনো জানাজা দেবে না, কোনো জানাজা দেবে না, জানাজা ছাড়াই তারা মাটি দিয়ে দিবে। কারণ এই যে মুসলিম হয়েছে এরকম কোনো ডকুমেন্ট নাই, একরকম মাটি চাপা দেওয়া যেটা বলে আর কি, এরকমভাবে তারা তখন তারা মাটি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং আমাদের এলাকার কবরস্থানের পার্শ্ববর্তী একটা জায়গা, কবরস্থান না, পার্শ্ববর্তী একটা জায়গার ভিতরে অদ্রিতাকে তারা তখন মাটি দিয়ে দেবে। সকালে সূর্য ওঠার আগেই তারা তখন অদ্রিতার দাফনের কাজ কমপ্লিট করে ফেললো, দাফন করাই দিল। এবং আমি তখন সম্পূর্ণ পাগলের মতো আছি, মানে আমার মাথার মধ্যে কোনো ব্রেন নাই, কোনো কিছু নাই, আমি জাস্ট পাগলের মতো আছি। সারাটা দিন চেয়ারম্যানের বাড়ির বারান্দার মধ্যে বসে আছি। ওর দাফন হয়ে গেল এবং চেয়ারম্যান তার যে ঠিকানা ছিল সেই ঠিকানাগুলো ছিঁড়ে টিড়ে সব কিছু ফেলে দিল। চেয়ারম্যান বললো তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে, তার পরিবার নাকি বলছে আমাদের মেয়ে যেহেতু চলে গেছে এবং সে যেহেতু ধর্ম পরিবর্তন করেছে, তো সেক্ষেত্রে আমরা আর আমাদের এই মেয়েকে চাই না বা এই মেয়ে আমাদের প্রয়োজন নাই। তার বাবা মা নাকি ডিরেক্টলি বলছে তারা এই মেয়েকে চায় না। এই চেয়ারম্যানের মুখে আমার শোনা, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। এরপরে আমি সারাটা দিনে চেয়ারম্যানের বাড়ির বিকাল পর্যন্ত চেয়ারম্যানের বাড়িতে বসে আছি। সন্ধ্যার দিকে আমার বড় বোন আর মেজো বোন তখন আমারে ধরাধরি করে আমার বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আমি যেতে চাই না, জোর করে আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার 9টার দিকে আমার মানে খাবারের কোনো ইচ্ছা নাই, তারা জোর করে আমাকে 2 লোকমা ভাত খাওয়াইছে। খাওয়াই দিয়ে আমার বোন আমারে বলে, ভাইরে আর পাগলামি করিস না, চেয়ারম্যান আছে বইলা বাইচে গেছস, নাইলে তোর এখন জেল জরিমানা তোর ফাঁসি হয়ে যায়। তুই যেভাবে একটা উপজাতি মেরে নিয়ে আসছিস তুই কিন্তু বাঁচতি না, মেয়ে যে আত্মহত্যা করছে তুই কিন্তু ফাইসা যাই দি। আমার বোন আমাকে খুবভাবে বুঝে রাতের বেলায় আমি তখন শুই। রাতের বেলায় যখন শুই ভাই, হঠাৎ করে আমার মানে আমি আবার এরকম একটা মানুষ যখন খুব টেনশনে থাকে তখনই তো আমার ঘুম চলে আসে। তা টেনশনের মধ্যে আমার তখন ঘুম চলে আসে, আমি হঠাৎ করে আমার অদ্রিতাকে আমি স্বপ্নে দেখতেছি। মানে স্বপ্নে দেখতেছি বলতে আমারে বলতেছে যে আমি কিন্তু মরি নাই, ওরা আমার ঘুমের ওষুধ খাওয়ায়া কবর দিয়ে দিছে। ও বলতেছে আমার স্বপ্নের মধ্যে যে আমি কিন্তু মরি নাই, ওরা আমার ঘুমের ওষুধ খাওয়াই আমার মাটি দিয়ে দিছে, আমি কবরের ভিতরে জীবিত, তুমি এসে আমার নিয়ে যাও। এরকম করে বলতেছে যে আমি কিন্তু মরি নাই, ওরা ঘুমের ওষুধ খাওয়াইয়া আমার মাটি দিয়ে দিছে, আমি বাইচে আছি, আমার তুমি এখান থেকে উঠাও। এই স্বপ্নটা দেখার পরে হঠাৎ করে আমার তখন ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমার শরীরের পশমগুলো তখন দাঁড়িয়ে গেছে ভাই। মানে আমি তখন শরীর থেকে ঘাম বের হইতেছে যে কি 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 দেখলাম এটা। পরে আমার কাছে মনে হলো আমি শিওর যে চেয়ারম্যান এখানে একটা চালাকি করছে, যেহেতু অর্দিতাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারতেছিল না এবং ফিরিয়ে দিতে গেলে চেয়ারম্যান আরও বিপদে পড়তো এবং না পারতেছে অর্দিতাকে আমাদের এলাকায় রাখতে, তার জন্য সম্ভবত তাকে কোনো ইঞ্জেকশন বা কিছু একটা দিয়া তার চেয়ারম্যান ইচ্ছা করে তার এই অবস্থা করছে, মনে হয় তাকে দাফন করে ফেলছে। আমার মনে হয় ও জীবিত, মানে আমার মন বলতেছিল আর কি। আমি ওখান থেকে একটা দৌড় দিলাম, খাট থেকে আমি একটা দৌড় দিলাম, দৌড় দিয়ে আমি ডাইরেক্ট কবরস্থানে গিয়ে আমি তখন এই মাটি করতে শুরু করলাম। যেদিন মাটি করতেছি এই মানে এর আগের দিন আপনার ভোর রাতে ওকে মাটি দেওয়া হয়েছিল। আমি এই মানে কবরের মাটি করতেছি, আমি কান্না করতেছি, জোরে জোরে কান্না করতেছি। পাশে আপনার একটা মানে মাছের ফিশারি ছিল, মানে মাছের একটা ফিশারি, তো ওইখানে মনে হয় কেউ না কেউ মনে হয় মানে ওই মাছের ফিশারি পাহারা দিচ্ছিল। এনারা মনে হয় দৃশ্যটা দেখতে পাইছে যে আমি এরকমটা করতেছি। তারা গিয়ে দৌড়িয়ে হচ্ছে চেয়ারম্যানের কাছে, মানে যাইয়া বলছে এটা চেয়ারম্যান তার লোকজন নিয়ে আসতে। এবং ওই সময় আমি কবর খুঁড়া কবরের ভিতরে ঢুইকা আমি ওরা জড়াই ধরা কান্না করে করে বলতেছি, তুমি কি আছো জীবিত, তুমি কি জীবিত আছো, তুমি কি জীবিত আছো। সাদা কাপনে ওর শরীরটা তখন মোড়ানো ছিল। আমি যখন চিৎকার করতেছিলাম এমন সময় হঠাৎ করে চেয়ারম্যান এবং তার লোকজন আইসা আমার ওইখানে ধরে বলতেছে, আরে তুই এত খারাপ, তুই এই মেয়েটার কবরের মধ্যে গিয়ে দর্শন করতেছিস। আমি বললাম কাকা আমি কোনো দর্শন করতেছি, আমি দর্শন করবো কে, আমি কিসের দর্শন করবো, বলে তুই তারা কবরের মধ্যে দর্শন করতেছিস। এই বলে আমাকে এই কবরের মধ্যে তারা মারতে শুরু করলো, এবং এরপরে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে আমাকে বাইধা রাখছে।
মেয়েটার মানে ওর কবরে আবার বাঁশ টাঁশ দিয়ে ঠিকমতো করে দাফন করে দিল। এরপরে সকালবেলা চেয়ারম্যান এলাকার লোকজনকে ডাইকা বলতেছে যে এই ছেলে এত খারাপের খারাপ, এই মেয়েটার কবরের মধ্যে গিয়া মেয়েটাকে সে দর্শন করতেছিল। আমরা তারা হাতে নাতে ধরছি রাতের বেলায়। গ্রামের 10 জনে বলল ওকে গ্রাম থেকে বের করে দেন এবং জীবনে যাতে ও কখনো আর আমাদের এই গ্রামে ঢুকতে না পারে। আমাকে হাত পায়ে পিটাই একরকম হাত পা ভেঙে আমাকে এই গ্রাম থেকে বের করে দেওয়া হয়। আমার আব্বা আমাকে জিজ্ঞেস করে যে তোমার ছেলের প্রতি তোমাদের কোনো দাবি আছে কিনা বা তোমরা কোনো কিছু বলবা কিনা। আমার আব্বা আম্মা ডিরেক্টলি বলে এমন ছেলে আমাদের প্রয়োজন নাই, এমন ছেলের চেহারা আমি দেখতে চাই না। এইভাবে আমাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয় এবং আজ থেকে বহু বৎসর হয়ে গেছে আমি আর আমার গ্রামে ফিরি নাই। আমি ঢাকাতে আছি, ঢাকাতে এখনও একটা কোম্পানিতে চাকরি করি এবং প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি আমার ভালোবাসার মানুষ অদ্রিতাকে মিস করি। এবং আমি ওই আমার গ্রামে যাই না ঠিক আছে, কিন্তু এই পর্যন্ত 8 থেকে 9 বার গভীর রাতে মাঝে মাঝে আমি অদ্রিতার কবরের কাছে যে ওর কবর জিয়ারাত করি। আমি ওকে বিয়ে করি নাই, কোনো কলমা কাবিন করি নাই, কিন্তু আমি জানি না যে আমি কোনো পাপ করতেছি কি না। এখন পর্যন্ত আমি অদ্রিতাকে আমার জীবন থেকে সরাতে পারি না। বান্দরবানের থানচির ওই সুন্দর জায়গাগুলো এখন আমার চোখে ভাসে। রাতের পর রাত, দিনের পর দিন আমরা দুজনে দুর্গম পাহাড়ের উপরে একজন আরেকজনের কাঁধে মাথা রেখে আমরা রঙিন স্বপ্ন তৈরি করতাম। রাতের ওই ঘুটঘুটে অন্ধকারে আমি অদ্রিতাকে নিয়ে দুর্গম ওই পাহাড়ের উপরে বসে থাকতাম। আকাশের ওই মিটি মিটি তারাগুলো আমাদের দিকে তাকিয়ে হাসতো। চাঁদটা আমাদের দিকে তাকিয়ে যেন লজ্জা পাইতো। আমার কাছে মনে হতো আকাশে একটা চাঁদ ঝুলে আছে মাটিতে, আরেকটা চাঁদ আমার পাশে বসে আছে। দিনের পর দিন, রাতের পর রাত এবং ভালোবাসা অঙ্কন করা মানুষটাকে আমি বিনা কাফনে বিনা জানাজায় কবরে শোয়াই দিলাম। আমার ভালোবাসার মানুষটা বলে সে জীবিত আছে, তারে দেখার জন্য আমি কবরস্থানে গেলাম। সেখানে গ্রামের মানুষ আমাকে আমার প্রেমিকার দর্শনের কথা বলে আমাকে গ্রাম থেকে বিতাড়িত করলো। আজও আমি অদ্রিতাকে ভুলতে পারবো না এবং এক জীবনে অদ্রিতাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি প্রতিটা মুহূর্তে আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও, আমি জীবন ছেড়ে যেতে চাই, এই জীবন আমার কাছে আর সহ্য হয় না। আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও, আমি মৃত্যুর স্বাদের মাঝে আমি আমার ভালোবাসার মানুষ অদ্রিতার কাছে যেতে চাই। আমার অদ্রিতা মুসলিম হয়েছে, কলমা পড়েছে, আমি জানি আমি মৃত্যুর পরে আমার অদ্রিতার কাছে যেতে পারবো। তাই আল্লাহর কাছে শুধু মৃত্যুটাই কামনা করি। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে একটা কথাই বলি, আমার হায়াত কমিয়ে দাও, তোমার কাছে আমাকে নিয়ে যাও, আমার অদ্রিতার কাছে আমাকে নিয়ে যাও। আপন ভাই, বেশ কয়েক বছর ধরে আমি আপনার গল্পগুলো শুনি, আমার খুব ভালো লাগে। সে ভালো লাগা থেকে আমার জীবনে ঘটে যাওয়া এই মারাত্মক ঘটনাগুলো আপনার সাথে শেয়ার করলাম। যদি আপনার মন চায় আমার গল্পটা প্রচার করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত রংপুরের ভাই রায়হানের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। গল্পটা সত্যি খুবই দুঃখজনক, হৃদয় বিদারক, করুণ এক বাস্তব জীবনের গল্প। আমার অদ্রিতার জন্য খুবই কষ্ট হচ্ছে। ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, ভালোবাসা মানুষকে পাগল বানিয়ে দেয়, ভালোবাসা হয়তো মানুষের জীবন ধ্বংস করে। তারই জ্বলন্ত প্রমাণ আমাদের আজকের এই গল্পে রায়হান। কারণ রায়হান যদি অদ্রিতার প্রেমে না পড়তো তাহলে রায়হান আজকে হয়তো রাজধানী ঢাকার বুকে খুবই নাম করা কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করতো, ভালো একটা অবস্থানে থাকতো। এসএসসিতে তার রেজাল্ট ছিল A+, এইচএসসিতেও তার রেজাল্ট ছিল A+। এত ভালো মেধাবী একটা ছাত্রের জীবন এইভাবে নষ্ট হয়ে গেল শুধুমাত্র একটা প্রেমের কারণে। প্রেম মানুষের জীবন গড়ে এবং প্রেম মানুষের জীবন নষ্ট করে। ভুল সময় ভুল মানুষের সাথে প্রেমে পড়লে ঠিক যা হয় তাই হয়েছে রায়হানের জীবনে। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা বা দুঃখজনক ঘটনা